নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের গল্পের আসরে। বাংলা সাহিত্যের এলডোরাডোর খনি থেকে তুলে আনা কিছু মণিমাণিক্যের সম্ভার নিয়ে তৈরি আমাদের গল্পের আসর। আর সেই আড্ডার আসরে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি লেখক রূপম কুণ্ডুর কলমে লেখা গোয়েন্দা অজিতেশ বক্সী সিরিজের নতুন একটি গল্প অপারেশন রাজস্থান। আর সেই গল্পের শুরুতেই আপনাদের জন্য রেখে গেলাম একটা প্রশ্ন। সেই প্রশ্নের সঠিক উত্তর যদি আপনারা দিতে পারেন, পরের দিনের গল্পের শেষে সাউট আউট পর্বে নেওয়া হবে আপনাদের নাম। তাহলে গল্পটা মন দিয়ে শুনুন। আর প্রশ্নটা হলো যে গল্পে আমাদের মূল ভিলেন কে, যার শেষে গুলি লাগবে। আপনাদের ভিলেনের নামটি এবং কমেন্টে আপনার নাম এবং উত্তরটি লিখে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে শুরু করা যাক গল্পের আসর। मैं क्या बोल रहा था, ये तो खलास हो चुका है। इसको साइड में कहीं फेंक देते हैं या रेत में गाड़ देते हैं, किसी को पता नहीं चलेगा। तो ज्यादा दिमाग मत लगा, बॉस ने जो बोला है वैसा ही करना होगा, वरना बहुत रिस्क है। हे रुक रुक रुक, हे गाड़ी साइड में लगा, गाड़ी साइड में लगा, अरे रुक ना। ठीक है बैठ। अभी याद रहे, ये बात किसी भी तरह बाहर नहीं जाना चाहिए। समझ ले कि ऐसा कुछ हुआ ही नहीं, ठीक है ना? मरा हुआ आदमी को दोबारा क्या सोचकर ये सब करते हैं, क्या पता। अरे तुझे बोला ना ये बात दोबारा ना करने के लिए। जान बैठे कि नहीं? और मैं तेरे को बोल रहा हूँ, तेरे को समझ नहीं आ रहा। ठीक है ना, भड़क क्यों रहा है? थोड़ी कोई सुन में आ रहा है। हे वो ट्रक देखना, हमारी तरफ ही आ रहा है ना, ये देखना। अरे अरे গত ফাল্গুন মাসের কথা। অজিতেশের খোকা এখন বেশ বড় হয়েছে। কোথাও বেরোলেই তার জন্য লজেন্স না নিয়ে এসে ঘরে ঠাঁই নেই, কারণ আমি কোথাও বেরোলেই তার জন্য কিছু আনতে হবে, এ তার কঠোর নির্দেশ। যদিও বৌঠানের শাসনে এর বেশি কিছু করার সুযোগ পায় না। সেই দিন খানিকটা বেলার দিকে আমরা বসবার ঘরে বসে আড্ডা দিচ্ছি। অজিতেশের হাতে দুটো চুরুট, আর আমারটা সবে শেষ হয়েছে। দিনু কাকা রান্নাঘরে রান্নার বন্দোবস্ত করছেন ও বৌঠান খোকাকে পড়তে বসিয়েছে। রোজ সকালে নিজের পড়া হয়ে যাওয়ার পর বাবার মতো খবরের কাগজ পড়া তার মস্ত মজার অভ্যেস। তবে এই খবরের মর্মোদ্ধার সে কতখানি করতে পারে সেই সম্পর্কে যথেষ্ট প্রশ্ন থাকলেও সে বিজ্ঞাপনের ছবি দেখতে বড্ড ভালোবাসে। সেই দিন আমরা বেশ বসে রাজনীতির তর্জাতর্ক করছি। ও ঘর থেকে খোকা ছুটে এসে বসলো আমার কোলে। খবরের কাগজে রাজস্থানের একটা বিরাট কেল্লার কি যেন একটা বিজ্ঞাপন দেখে খোকার সেই বড় কেল্লা তার বড্ড মনে ধরেছে। অবশ্য কলকাতায় তেমন হেরিটেজ বলতে হাতে গোনা কয়েকটা প্যালেস, তাও অবশ্য কলকাতার লোকের কাছে সেসব জল ভাত। তাই এসব কেল্লা রাজস্থানের কথা শুনতেই খোকা ঝোঁক ধরেছে সে এই কেল্লা আর মরুভূমি দেখতে রাজস্থান যাবে। রাজস্থান বাংলা থেকে কয়েক শত ক্রোশ দূর। মনের ইচ্ছের সাথে ট্যাকের গরম না থাকলে এইসব দিবা স্বপ্ন। এদিকে খোকার মিনতিকে অগ্রাহ্য করাও সহজকর ব্যাপার নয়। সে রীতিমতো মেঝেতে কাঁদতে বসেছে, নাওয়া খাওয়া একেবারে বন্ধের মুখে। ইদানিং অজিতেশের বেশ নাম ডাক হয়েছে। আজকাল ভিন রাজ্যের খবরেও এক দু কলম বেরোয় তাকে নিয়ে। বাংলা পত্রিকাগুলোতেও সত্যান্বেষীকে দেখা যায়। সেই সূত্রে মাসে অন্তত এক দুটো কেস আসে এবং ফিটাও বেশ মোটা রকমের চার্জ করে অজিতেশ। আর তার রহস্য মানেই আমার ব্যবসায় জোয়ার। ইদানিং আমার দুটো বই বাংলা ছাড়াও ইংরেজিতে ছেপেছে, তা অবশ্য ফিরিঙ্গি ডিমান্ড। সব মিলিয়ে হাতে গোটা কয়েক পয়সা দুজনেরই আছে। খোকা হবার পর থেকে তেমন কোথাও যাওয়াও হয়নি বিশেষ। এদিকে বৌঠানের সাথে হাওয়া বদল নিয়ে মাঝে মধ্যেই দ্বন্দ্বযুদ্ধ বেঁধে যায় অজিতেশের। তাই ঠিক হলো এখন কাজকর্ম যখন হাতে বিশেষ নেই,
তাই অবসরে একবার মরু রাজ্য ঘুরে আসা যাক। কর্মসূত্রেই অবশ্য এর আগে অজিতেশের সাথে একজন রাজস্থানী বাঙালির সাথে আলাপ হয়। তার নাম মণিলাল সামন্ত। ভদ্রলোক কলকাতারই, তবে রাজস্থানে তার হোটেল ও এনের ব্যবসা। তার সাথে বিশেষ কোনো পুজো পার্বণে চিঠির আদান প্রদান হয়, তাই ওনার হোটেলেই মাথা গোজা স্থির হলো। এমনিও ভদ্রলোক বারবার চিঠিতে একবার তাদের রাজস্থানে যাবার অনুরোধ করতেন। রওনা হতে তখন আমাদের প্রায় 5 দিন বাকি। অজিতেশ একটা চিঠি দিয়ে আমাদের যাবার কথা জানিয়ে দিল। আমরা পৌঁছানোর আগে সেই চিঠি পৌঁছে যাবে। ফাল্গুন মাসের মাঝামাঝি নাগাদ অবশেষে আমরা রওনা হলাম। ট্রেনের ঘটনাগুলির মধ্যে একটাই লেখার মতো, যেহেতু আমরা সপরিবারে যাত্রা করছি তাই গোটা একটা 4 বার্থ কামরা বুক করা হয়েছিল। আমাদের ঠিক পাশের একই রকম একটা কামরায় ছিলেন একা একজন ভদ্রলোক। দিল্লি রেলওয়ে স্টেশন থেকে উঠলেন। 2-1 পায়চারি করাকালীন দেখা সাক্ষাৎ হয়েছিল। তখন লক্ষ্য করেছিলাম তিনি গোল্ড প্লেটেড লাইটারে সিগারেট ধরাচ্ছিলেন এবং যেই হোল্ডারটি ব্যবহার করছিলেন সেটি সোনার, এবং তার চশমার ফ্রেম ও শার্টের ক্লাফিংও ছিল সোনার। এছাড়াও 2 আঙ্গুল মিলিয়ে মোট 5টি সোনার আংটি। পরে অজিতেশ জানিয়েছিল এরই মধ্যে লোকটির সাথেও আলাপ হয়ে গিয়েছে। ভদ্রলোকের নাম মেঘনাথ সেহগাল। উনি একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। উনিও যোধপুরেই যাচ্ছেন। ওখানকার কিছু প্রপার্টিজের উপর ওনার বিশেষ আগ্রহ আছে তাই। আর হ্যাঁ, যোধপুরে পৌঁছে গিয়ে সময় সুযোগ করে একটিবার সপরিবারে তার আতিথ্য গ্রহণ করার অনুরোধও তিনি জানিয়েছেন। কলকাতা থেকে প্রায় 2 দিনের টানা রেল যাত্রার পর সকাল 8টা নাগাদ আমরা যোধপুর স্টেশনে নামলাম। জাংশনে আমাদের রিসিভ করার জন্য মণিলাল বাবু আগে থেকেই আমাদের জন্য হোটেলের গাড়ি পাঠিয়েছিলেন। ট্রেন থেকে নেমে একটু এগিয়ে আসতেই একজন সাদা উর্দি পরা ড্রাইভার আমাদের লাগেজপত্র গাড়িতে তুলে দিলেন। দীর্ঘ 2 দিনের ট্রেন যাত্রায় খানিকটা দমেছে বটে, তবে মাস্ট্যাং গাড়িটা দেখে বড় পুলক হলো। তারপর আমরা গিয়ে গাড়িতে চড়লাম। আমি সামনে ড্রাইভারের সিটের বাঁ পাশে, পিছনে অজিতেশ, বৌঠান ও খোকা। সেই জানলার ধারে রুক্ষ পাহাড়ের ওপর বাড়িঘর ও ঐতিহাসিক কেল্লা দেখে খুশিতে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। সত্যিই এ যেন কোনো ভিন গ্রহ। বালিতে চাপা কালো পিচ রাস্তা চলে গিয়েছে কেল্লার গা ঘেঁষে। মালভূমির অনুচ্চ টিলার ওপর ছোট ছোট ঘর বাড়ি। রাস্তায় গাড়ি থেকে বেশি উটের ভিড়, তার সাথে কোথাও কোথাও ঘোড়াও দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দমকা হাওয়ায় বালির রাশি মরু প্রান্তর থেকে উড়ে এসে ঝাপটা দিচ্ছে শহরটাকে। খানিকটা জনমানবহীন ধুধু প্রান্তর পেরিয়ে একটা ছোট্ট জমাট বাজারে এসে পড়ল রাস্তাটা। বেলে পাথরের বৃহত্তর বৃহৎ কেল্লার গায়ে বাঁশের হেলান দিয়ে চাঁদুয়া খাটিয়ে বাজার বসেছে। তবে ফলমূল বা শাকসবজির চেয়ে খেজুর, বাদাম ও নানা অজানা দ্রব্যের প্রভাব বেশি। অবশ্য জলহীন মরুপ্রান্তরে শাকসবজি বা টেকে কিভাবে, তাই হয়তো এখানকার লোকেরা এইসবই খায়। সেই জায়গাটা খানিকটা পেরোতেই একটা উটের বাজার। কি বিস্ময়কর জিনিস! আস্ত একটা পশুর দর কষা হচ্ছে। আমিও যেন এসব দেখে খোকার মতো উচ্ছ্বসিত হলাম। অজিতেশ আমাকে একটা চুরুট অফার করে নিজে একটা ধরালো। বাজার পেরিয়ে মিনিট 7 মধ্যে আমরা হোটেলে পৌঁছে গেলাম। একখানা বড় লোহার রেলিং গেট পেরিয়ে চত্বরে ঢুকলাম। সাদা, লাল ও সোনালী রঙের বিরাট একখানা 4 মঞ্জিলের বাড়ি, তার উপর রূপলি খোদাই করে লেখা দ্য লস্ট হেরিটেজ। এখানকার বাড়িঘর ও হোটেলের ধাঁচের। হোটেলের সদর দরজার পাশে ঘোড়া কোঠা, একটা কালো ও অপরটা দুধ সাদা। খোকা ঘোড়া দেখে এক দৌড়ে তাদের দিকে চলে গেল। এদিকে গাড়ির শব্দ শুনে আমাদের মণিলাল বাবু হাত জোড় করে হোটেল থেকে বেরিয়ে এলেন। আমাদের মধ্যে মণিলাল বাবুর সাথে একমাত্র সাক্ষাৎ হয়েছে অজিতেশের। সেই কেসে আমি ছিলাম না, তাই তার কথা জানলেও তার সাথে প্রত্যক্ষ এই প্রথমবার। ভদ্রলোক অত্যন্ত নম্র কণ্ঠে বললেন, আহা, কি সৌভাগ্য আমার! স্বয়ং সত্যান্বেষী বাংলা ছেড়ে কিনা আমার ডেরায় পা দিয়েছেন। নমস্কার নমস্কার, আমি মণিলাল সামন্ত। সেবারের পর তো আর আপনার সঙ্গে সেরকম সাক্ষাৎই নেই। বেশ, পরিচয় করিয়ে দিই। ইনি আমার প্রিয় বন্ধু ও সুলেখক ইন্দ্রমোহন রায়, ও ইনি আমার অর্ধাঙ্গী গৌরী দেবী। আর ওই যে ঘোড়ার কাছে লাফালাফি করছে, সে আমার একমাত্র পুত্র। ভদ্রলোক আমাকেও বৌঠানকে একটা সহাস্য নমস্কার করে খোকাকে কোলে নিলেন। তারপর আমরা 4 জনেই ভেতরে ঢুকলাম।
হোটেলের ভেতরটা বেশ সজ্জিত ও ঝাঁ চকচকে। মেঝেতে যোধপুরি মার্বেল এবং দেয়ালে মসৃণ প্রলেপ, তাতে কোথাও কোথাও কাঠের শোপিস। আমরা ভেতরে ঢুকতেই মণিলাল বাবু হেঁকে একজন চাকরকে ডেকে আমাদের ঘর দেখিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। একজন সাদা পাঞ্জাবি ও লাল পাগড়ি পরা চাকর আমাদের পথ দেখিয়ে দিলেন। আমাদের ঘর দোতলায়। ঘরের জানলা থেকে মাইল খানের সোনালি রোদের মধ্যে ঝকঝকে শহরটা দেখা যাচ্ছে। মাঝে মাঝে নীল বাড়িগুলি যেন একটু বেশি নজর কাটছে। আমরা ঘরে ঢুকে হাত মুখ ধুতেই একজন চাকর বড় কাঁসার গেলাসে দইয়ের শরবত হাজির করল। প্রথমত দুদিনের যাত্রায় ক্লান্তি ও তারপরেই গরমে ঠান্ডা দইয়ের শরবত খানা খেয়ে যেন প্রাণ ফিরে এলো। অজিতেশ আর আমি পাশাপাশি ঘরেই আছি। দইয়ের শরবত খেয়ে খানিকটা ঠান্ডা হয়ে আমি আর অজিতেশ বাইরের খোলা বারান্দায় বসে গড়গড়ি টানছি। চাকর এসে আগেই তাতে তামাক সেজে দিয়ে গিয়েছে। এমন সময় মণিলাল বাবু এসে হাজির হলেন। বৌঠান ঘরে খোকাকে ঘুম পাড়াচ্ছে। মণিলাল বাবু বললেন, আগে ইন্দ্রমোহন বাবু, আপনার লেখা বেশ কয়েকটা আমি পড়েছি। আগেই বলে রাখি, আমি কিন্তু একেবারে খাঁটি বাঙালি। আমার জন্ম কলকাতাতেই, তবে ব্যবসা সূত্রে আপাতত এখানেই আমার বাস। আসলে এই ব্যবসার গোড়াপত্তন আমার ঠাকুরদার হাতে। কলকাতায় ছোট দুটো এস্টেট কিনে হোটেলের ব্যবসা শুরু করেন তিনি। পরবর্তীকালে বাপ কাকাদের তত্ত্বাবধানে এই এত বড় হয়েছে। বাংলা ও রাজস্থান ছাড়াও ভারতবর্ষের আর 4টি রাজ্যে আমরা হোটেল করেছি। ভদ্রলোক থামতেই অজিতেশ প্রশ্ন করল, তা আপনি তো এখানেই থাকেন, বাকিগুলো? বাকিগুলো কোনোটা আমার দাদা ও কোনোটা আমার বাবা দেখেন। তবে এই জয়পুর ও যোধপুরেরটা, এই দুটো কিন্তু আমার জিম্মায়। ভদ্রলোকের কথা শুনে তাকে বেশ বৃত্তবান বলেই মনে হলো। তার মাথার ঘন কালো চুলের বহর দেখেই খুব সহজেই তার বয়স আন্দাজ করা যায়। নেহাত 30-এর গণ্ডি সবে টপকেছেন, তার অধিক নয়। অজিতেশ প্রশ্ন করল, আচ্ছা, আপনার পরিবারও কি এখানেই? ভদ্রলোক এক গাল হেসে জবাব দিল, পরিবার? আগে আমার পরিবার নেই, বিয়ে থা করিনি। বাড়িতে মা ক্যান্সারের কবলে পড়েছেন, তা আজ প্রায় 2 বছর হলো। এছাড়া আর বাবা, তিনি কলকাতাতেই থাকেন। ভদ্রলোক আমাদের সাথে কথা বলছিলেন এমন সময় হঠাৎ পেছন থেকে একটা অল্প বয়সী ছোকরা ঊর্ধ্বশ্বাসে দৌড়ে এসে মণিলাল বাবুকে বললেন, मास्टर जी हरिनाथ मिल नहीं रहा है। কখন থেকে? আরে সে তো ঘরেই ছিল। আবার সেই ছেলেটি হাঁপাতে হাঁপাতে জবাব দিল, सुबह से ही मास्टर जी, अपनी जल्दी चलून, उसको ढूंढना होगा। মণিলাল বাবু আমাদের ঘরে যেতে বলে সেই ছেলেটির সাথে দ্রুত গতিতে চলে গেলেন। এ ব্যাপারে আমরা নেহাতি নগণ্য, কারণ আমরা মণিলাল বাবুর হোটেলের অতিথি এবং তার সম্মতি ছাড়া তার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর অধিকার বা ইচ্ছে কোনটি আমাদের নেই। তাই আমরা দুজন মুখ চাওয়াচাওয়ি করে ঘরের দিকে গেলাম। অজিতেশ বিড়বিড় করে বলল, মাস্টারজি। প্রায় ঘন্টা 2 পর মণিলাল বাবু আবার আমার ঘরে এলেন। তখন দুপুরের খাবার সময় প্রায় হয়ে এসেছে। এবার যেন ভদ্রলোকের চেহারা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। সম্ভবত উনি যাকে খোঁজার কথা বলছিলেন তাকে খুঁজে পাওয়া যায়নি। ভদ্রলোক এসে ধপ করে সোফায় বসে পড়লেন। তার মুখ ফ্যাকাশে হয়ে আছে। অজিতেশ তার অবস্থা দেখে প্রশ্ন করল, ব্যাপারটা কি মণিলাল বাবু? মণিলাল বাবু একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, কি আর বলি বলুন অজিতেশ বাবু, যে ছেলেটিকে আপনারা দেখলেন ওর নাম রামলাল। ওরা হিন্দুস্তানি বাঙালি। ওর বাবা এই হোটেলে চাকরের কাজ করত। তারপর বছর 2 আগে পাহাড়ে বেড়াতে গিয়ে ওর মা বাবা মারা যায়। ওর বয়স তখন মাত্র 8 বছর। ওর যে দিদি কৃষ্ণা, সে তখন 19 বছরের যুবতী। আমি তখন ওদের আমারই হোটেলে থাকার এবং খাওয়ার ব্যবস্থা করি। আর যাই হোক, 2 বেলা পেট ভরে খেতে তো পাবে। ওদের একটা স্কুলে ভর্তিও করালাম। তবে কৃষ্ণা সব কাজ একা হাতে সামলাতে পারছিল না দেখে মনে হলো আমার। তাই ওকে সাহায্য করার জন্য কেউ একজন থাকলে ভালো হতো। তাই তখন আমি হরিনাথের খোঁজ পাই। ছেলেটির বয়স কৃষ্ণার প্রায় সমান, তবে কাজকর্ম অনেকটা শিশুর মতো। আসলে ওর মাথার ব্যামো ছিল, তবে কাজকর্ম সব কিন্তু ঠিক সময় করত। বাকি সময় ওই পাগলের মতো খেলে বেড়াত। ওকে আমার হোটেলে আনার পর থেকেই
কৃষ্ণার বেশ সুবিধা হতো। পরিচর্যার কাজটা তো হরিনাথই করত, আর কৃষ্ণা রান্নার দিকটা সামলাতো। তবে কি যে হলো। অজিতেশ এতক্ষণ গালে হাত দিয়ে পুরো ব্যাপারটা শুনছিল, এবার ঝেড়ে বসে বলল। তারপর মণিলাল বাবু আবার শুরু করলেন। বেশ কয়েকদিন ধরেই জানেন, হরিনাথের দরজা খুলে বাইরে যাওয়ার বড্ড নেশা হয়েছিল। আজ সকালে রামলাল উঠে তার ঘরে গিয়ে দেখে যে হরিনাথের ঘর একদম ফাঁকা, হরিনাথ নেই। তারপর সে নিজেই চারিপাশে খোঁজ নেয়, অবশেষে খোঁজ না পেয়ে আমার কাছে আসে। ভদ্রলোক থামতেই অজিতেশ প্রশ্ন করল, তা আপনিও উদ্ধার করতে পারেননি, তাই তো? আগে না, খোঁজায় কোনো প্রকারের ত্রুটি রাখিনি অজিতেশ বাবু। হোটেল চত্বর, চৌরাস্তা সব খুঁজে এলাম, তবে। সবটা শুনে অজিতেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। ঠিক তখনই একজন চাকর এসে মাথা নত করে প্রবেশের অনুমতি নিয়ে মণিলাল বাবুকে বললেন, বাইরে নাকি পুলিশ এসেছে, হোটেলের মালিককে খুঁজছে। এক্ষুনি নাকি হোটেলের মালিককে তাদের সাথে দেখা করতে হবে। তারা দোতলাতে উঠে আসছিল, তবে চাকর মালিককে এক্ষুনি ডেকে আনছে এই প্রতিশ্রুতি দিয়ে দৌড়ে এসেছে। তো ওনারা এখন রিসেপশনে আছেন। মণিলাল বাবু তড়ি ঘড়ি উঠে চাকরের সাথে রিসেপশনে গেলেন। তিনি বেরোনোর খানিকটা পর আমরা দুজনও পিছু ধরলাম, যা বুঝেছি একটা মস্ত গন্ডগোল পাকছে। जी जी, हम ही है मणिलाल सामंत, इस होटल का मालिक। क्या हुआ है क्या इंस्पेक्टर साहब? आपको हमारे साथ स्टेशन चलना होगा, अभी इसी वक्त। अरे पर क्या हुआ वो तो बताइए। हरिनाथ आप ही के यहाँ काम करता था ना? जी आपको पता है वो अभी कहाँ पर है? जी, वो सुबह से नहीं मिल रहा। हमारा आदमी लोग चार तरफ खोज रहा है। आजकल उसका थोड़ा बाहर जाने का आदत था, दिमाग से भी थोड़ा ये है ना, वो ये है। বলেই মাথার দিকে আঙুল দিয়ে নির্দেশ করলেন। पर आप चिंता करवें ना, आसपास में बाजार में कहीं होगा, वो मिल जाएगा। होटल के बहुत सारे लोग मिलके उसको खोज रहे हैं। अरे आप बैठिए ना, चाय पानी नाश्ता की बुलावो, बोलून ना। Then very sorry to inform you, he is dead in a car accident. यहाँ से नॉर्थ में 10 किलोमीटर का एक सुनसान रोड है अजित भवन जाने का। रात को उसी रास्ते में एक सीवियर एक्सीडेंट हुआ है उसका। মণিলাল বাবু আঁতকে উঠলেন, আর তার মুখ থেকে একটি মাত্র শব্দ বেরোলো, मारा গেছে। ভদ্রলোকের কথা শুনে আমরা মুখ চাওয়াচাওয়ি করলাম। অজিতেশের অভিব্যক্তিতে বুঝলাম সে যেন কোনোভাবে ব্যাপারটা আগে আন্দাজ করেছিল। আর পোস্টমর্টমের রিপোর্ট কি বলছে? কথাটা শুনে ইন্সপেক্টর মনমোহন কুমার যাদব এদিকে তাকালেন আর সাথে সাথে এক গাল হেসে বললেন, अरे बख्शी बाबू जी कैमन आछेन? कितने दिनों के बाद? जी पोस्टमार्टम में भेज दिए हैं, रिपोर्ट दोपहर तक मिल जाएगा। দেখলাম তিনি অজিতেশকে চেনেন এবং তার সম্পর্কে যথেষ্ট সম্মানীয় ধারণা পোষণ করেন। বেশ, আর আমরা সবাই ভালোই আছি। ইন্সপেক্টর যাদব অজিতেশকে উদ্দেশ্য করে বললেন, तो यहाँ की कोनो বিশেষ काम से? এসছিলাম তো পরিবারের সাথে নেহাত ঘুরতে, এখন তো দেখছি এসব কাণ্ড। তা अपनी जासूसी के যতই অ্যাভয়েড করেন, वो आपके पीछे पीछे ठीक आएगा। যোধপুর শহরটা রাজস্থানে হলেও ক্রমাগত বাঙালি টুরিস্টদের যাতায়াত ও বহু প্রবাসী বাঙালির স্থায়ী বসবাস হয়ে যাওয়ায় এখানে লোকেরা বাংলা বুঝতেও কম বেশি বলতেও পারে তা দেখলাম। ইন্সপেক্টরের কথা অনুযায়ী হরিনাথ মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্টে। বুকে জোর ধাক্কা লেগে মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান করেছে প্রশাসন। आप फैमिली के साथ घूमने आए हैं, डिस्टर्ब नहीं करना चाहता, पर अगर आपकी तरफ से कोई भी हेल्प मिले तो हम आपका आभारी रहेंगे, और अगर आपको इस बारे में कुछ भी हेल्प चाहिए होगा तो उसके लिए हम हैं। বেড়াতে এসে যে ঠিকানায় বাসা বাঁধলাম সেখানেই যখন বিপত্তি দেখা দিল, তখন এড়িয়ে থাকবার কোনো উপায় আছে? আপনি নিশ্চিন্ত থাকুন, বরং প্রশাসনের পাশে দাঁড়াতে পারলে আমার ভালোই লাগবে। বাট টেল মি অ্যাবাউট ওয়ান থিং মিস্টার যাদব, মণিলাল বাবুর মতে হরিনাথ মানসিকভাবে পুরোপুরি সুস্থ নয়, প্রায় বাইরে যাওয়ার অভ্যাস ছিল। অ্যান্ড ইউ আর অলসো সেইং ইটস অ্যান অ্যাক্সিডেন্ট। তবে এখানে আমার কি করণীয় রয়ে যায় বলতে পারেন? वो तो आप बेटर समझेंगे बक्सी बाबू, पर मुझे आपको कुछ और भी बताना है, थोड़ा अकेले में। এই বলে সে অজিতেশকে সঙ্গে নিয়ে বাইরের দিকে গেল, আর আমাদের বলা হলো পুলিশের বাকি লোকজনের সাথে হরিনাথের ঘরের সামনে অপেক্ষা করতে।
মিনিট 5 মধ্যেই ইন্সপেক্টর যাদব ও অজিতেশ এসে পড়ল। তারপর সবাই মিলে ঢুকলাম হরিনাথের ঘরে। পুরো গুদাম গোছের ঘর। বাইরে ঝকঝকে সাজ দেখে এই ঘরটিকে মেলানোই দায়। ঘরের চারপাশে বেশ কয়েকটা বড় বড় টিনের বাক্স। দেখে অবশ্য অনেক দিনের অব্যবহৃত বলেই মনে হলো। তাছাড়া ঘরের মধ্যে যে কটা ব্যবহৃত দ্রব্য ছিল তার সংখ্যা প্রায় নগণ্য। একটা কাঠের তক্তপোষ, তাতে 2খানা তাকিয়া এবং বিছানায় একপাশে মশারি, সেটিও অগোছালো। বড় বাক্সগুলির মধ্যে একটিতে একটা চিরুনি ও ঘরের মাঝ বরাবর একটা দড়িতে টাঙানো গামছা আর 2-1টা জামা কাপড়, ব্যাস। এর বেশি উল্লেখিত আর কোনো কিছুই নেই। অবশ্য একটা মানসিক ভারসাম্যহীন সামান্য চাকরের এর থেকে বেশি আর কি ব্যবহার্য থাকতে পারে। অজিতেশ ঘরে ঢুকে জামা কাপড়ের ভাঁজ ও পকেটে হাত ভরে দেয়। তক্তপোষের উপর রাখা কম্বলের গোদা তুলে এক নজর দেখে নিল। তারপর মনিলাল বাবুকে প্রশ্ন করল, আচ্ছা, এই বাক্স কি হোটেলের কাজে? মনিলাল বাবু সম্মতি সূচক জবাব দিলেন। আজ্ঞে হ্যাঁ, খুলে দেব? না, বাক্স খুলে কাম নেই। আচ্ছা, ভেবে বলুন দেখি, হরিনাথের কি বিশেষ কোনো অভ্যাস ছিল? না অজিতেশ বাবু, তেমন তো কিছু ছিল না। এই বলে অজিতেশ মাথা নুইয়ে তক্তপোষের তলাটা দেখার চেষ্টা করল। তক্তপোষের তলায় একটা টিনের বাক্স তার চোখে পড়েছে, তবে এটা বাকিগুলোর তুলনায় ছোট। সেটা দেখে অজিতেশ হামাগুড়ি দিয়ে সেই বাক্সটাকে টেনে বের করল। বাক্সটা মেঝেতে এনে খুলতেই মনিলাল বাবু বললেন, ওটা হরিনাথের ছোটবেলার খেলনার বাক্স। মাঝে মধ্যে ওগুলো বের করে ও খেলতো। যদিও তার বয়স অনুযায়ী খেলনা নিয়ে খেলা একটু অবিশ্বাস্যই ব্যাপার, তবে পাগল তো, যা মন চাই তাই করত। অজিতেশ কোনো বাক্য ব্যয় না করে শুধু মনোযোগ দিয়ে বাক্সটা পর্যবেক্ষণ করে গেল। মিনিট 2 পর আবার সেটা বন্ধ করে তক্তপোষের নিচে ঠেলে দিল। আরও একবার চারিপাশটা চোখ বুলিয়ে আমরা 4 জনই ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে এলাম। অজিতেশ মনিলাল বাবুকে প্রশ্ন করলেন, আচ্ছা, কালকে রাত্রেবেলা আপনি কোথায় ছিলেন? আর শেষ ঠিক কটা নাগাদ আপনি হরিনাথকে দেখেছিলেন? মনিলাল বাবু খানিকটা ভেবে জবাব দিল, আমার ঘর দোতলায় 84 নম্বর ঘর, ওটাই আমি থাকি, ভাড়া দিই না। আর কাল রাত 10টা নাগাদ আমি ওকে দেখেছি খাবার নিয়ে ঘরে গেল। তারপর আমার ঘরে খাবার পৌঁছে দেওয়া হয় এবং তারপর আমি আর ঘর থেকে বের হই না। আমার দেখাশোনা কৃষ্ণাই করে, তাই কালও। বেশ বেশ, যাক, আপনি এখন আসতে পারেন। আমি দুপুরের দিকে একবার কৃষ্ণ ও রামলালের এজেহার নিয়ে যাব। আর মিস্টার যাদব, আমি না হয় আপনাকে তখন একটা টেলিফোন করে দেব। তার আগে আপনি যত দ্রুত সম্ভব পোস্টমর্টমের রিপোর্টটা জোগাড় করে ফেলুন। जी बख्शी बाबू, हम देखते हैं। এই বলে ইন্সপেক্টর যাদব মনিলাল বাবুকে নিয়ে প্রস্থান করলেন। আমরাও এবার ঘরে যাওয়ার বন্দোবস্ত করছি। আমাদের মধ্যাহ্ন ভোজের সময় পেরিয়ে গিয়েছে। কাজে কর্মে আর সেসব খেয়াল ছিল না, তবে সেই দইয়ের শরবতের মেয়াদ ফুরিয়েছে। ঘরে ফিরে দেখি খোকা খেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। ইন্দ্র, যা মনে হচ্ছে ঘুরে বেড়ানোটা বোধহয় চৌপাট হলো। তোমার বউঠান কিন্তু ভারী রাগী মানুষ। কি হবে এবার সেটাই ভাবছি। থাক, জলজান্ত একটা ছেলে আমাদের আসার আগের দিনই ওইভাবে মারা গেল। সেখানে আমি এসে ঘুরতে না পেয়ে মন খারাপ করে বসে থাকবো? অতটাও অবুঝ নই আমি। যেতে পারলে যাবে, না পারলেও কোনো সমস্যা নেই। শুধু যা করবে একটু সাবধানে। আমার যেন এসে থেকেই মনটা বড় কু ডাকছে। যতদিন তোমরা আমার পাশে আছো ততদিন কিচ্ছু হবে না। গৌরী, তাকাও আমার দিকে। তোমার ভালোবাসার বাঁধন ছিঁড়ে আমাকে দূরে সরায় এমন সাধ্য কার আছে বলো তো? क्या चाहिए? बॉस, काम हो गया बॉस। वो बस पैसे का। पैसा जिंदगी भर के लिए जेल या जिंदगी गंवाना? क्या चाहता है पूछो बॉस। मतलब शहर में नया मेहमान आया है, अजीतेश बख्शी। ठीक कुत्ते की तरह सूंघकर पहुंच जाएगा।
उससे पहले निकल जाने के लिए बोलो। जाओ। जी जी बॉस। হাত মুখ ধুয়ে আসতেই একজন অল্প বয়সী যুবতী হাতে খাবারের থালা নিয়ে ভেতরে ঢুকল। তাকে এক ঝলক দেখে বোঝা যায় তার বয়স হবে 20-র পাশাপাশি। অজিতেশ তখন কলঘর থেকে হাত মুছতে মুছতে বেরিয়ে আসছে। পেছনে একজন চাকর এসে বাকি দুটি থালা টেবিলে সেজে দিলেন। তবে অজিতেশ এসে একবার সেই যুবতীর দিকে আর একবার আমার দিকে তাকালো। মেয়েটির চোখ নিচে। এই সুদর্শিতাই তবে মণিলাল বাবুর সেবিকা তা বুঝতে আর বিন্দুমাত্র বাকি রইল না আমাদের। তার পরনে সাদা সালোয়ার ও কামিজ, মাথা ঢাকা, টানা টানা চোখ ও তাতে কাজলের প্রলেপ, গরম ফর্সা অর্থাৎ মণিলাল বাবুর বিবরণের সাথে যা একেবারে চায়। অজিতেশ কোনো কথা না বলে একটি চেয়ার অধিকার করে বসল। মেয়েটি ঘর থেকে চলে গেল। অজিতেশ বসে রইল নিঃশব্দে। প্রথম দিকে সেভাবে উৎসুক না হলেও বুঝলাম এবার তার মনের মধ্যে রহস্যের পর্দাফাঁস শুরু হয়ে গিয়েছে। তবে এই রহস্য যে এত গভীরে যাবে তা তখনও টের পায়নি। খাওয়া শেষ করে অজিতেশ একা গিয়ে খোলা বারান্দায় ব্যালকনি টেবিলের একটা চেয়ারে বসে আছে। আমরা আগে থেকেই 3টে সাজা পান কিনেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য। আমি বৌঠানকে একটা দিয়ে নিজের মুখে একখানা পুরে অজিতেশকে একটা হাতে দিলাম। পান দিতে গিয়ে দেখি সে একটা ছোট্ট খাতার পাতা খুলে খুব মন দিয়ে কি যেন পড়ছে। পাশে বসে জিজ্ঞাসা করতে আমার হাতের পানটা মুখে পুরে জবাব দিল, এটা হরিনাথের ডায়েরি। ও, এইটা তার মানে ওই ট্রাঙ্কটা থেকে চুপি চুপি হস্তগত করেছো, তাই না? আচ্ছা, আছেটা কি এতে? পড়েই দেখো না। বলে আমার দিকে খাতাটি বাড়িয়ে দিল সে। আমি খাতায় 2-একটা লেখা পাতা খুলে পড়তে শুরু করলাম। প্রেমের কবিতা ও প্রেমপত্র লেখা। একজন মানসিক বিকারগ্রস্ত মানুষ, সে কিনা একেবারে নিখুঁত ছন্দে প্রেমের কবিতা, কোথাও বা সরাসরি প্রেমপত্র লিখেছে। অর্থাৎ ছেলেটি আসলে সাধারণ ও সুস্থ ছিল। উত্তেজিত হয়ে অজিতেশকে বললাম, পৃথিবীতে যে এমন রসিক পাগল আছে তা জানতুমি না? হ্যাঁ, এমন গূঢ় সাহিত্যিক পাগল দেশে 2-একটা থাকলে মন্দ হয় না। অজিতেশ হেসে জবাব দিল, হরিনাথ যে মানসিক বিকারগ্রস্ত ছিল না তা আমি খুব ভালো করেই জানতাম। শুধু ধারণাকে সায় দেওয়ার মতন একটা প্রমাণ খুঁজছিলাম। যদিও সেই সত্যি সত্যি পাগল হতো তাহলে তাকে খুন হতে হতো না। তুমি নিশ্চিত যে এটা খুনই হয়েছে? তুমি খাতার প্রথম অংশটা তো পড়লে, ওখানেই যে শেষ নয়। শেষের দিকটা একবার চোখ বোলাও। দেখলাম প্রায় গোটা 15 মেয়ের নাম, ঠিকানা ও তারিখ লেখা রয়েছে। সাথে কোনো পতিত জায়গা বা কেল্লার কথা উল্লেখ রয়েছে। এগুলো কি অজিতেশ? সেটাই ভাবছি। কিছু পেলে? তখন যে ইন্সপেক্টর যাদব আমাকে আলাদা করে ডেকে নিয়ে গেলেন, উনি কি বললেন জানো? কি বললেন, বিগত বেশ কিছু মাস ধরে নানা বয়সের পুরুষ ও মহিলা কিডন্যাপ হয়ে যাচ্ছেন সমগ্র রাজস্থান থেকে, বিশেষত এই যোধপুর সংলগ্ন এলাকা থেকে। এছাড়াও কিডনি পাচার ও মাদকদ্রব্য পাচারের রিপোর্টও রয়েছে। যদিও উনি সেই ব্যাপারে আমার কাছ থেকে কোনো সাহায্য প্রার্থনা করেননি, কিন্তু তাও আমি পরিবারের সাথে এসেছি বলে আমাকে একবার সাবধান করে দিলেন। তাহলে তোমার কি মনে হয় হরিনাথের মৃত্যুর সাথে এগুলোর কোনো সম্পর্ক আছে? সেটাই তো বুঝতে হবে বিজিত, সেটাই তো বুঝতে হবে। ইন্সপেক্টর যাদবকে একটা ফোন করা প্রয়োজন। অজিতেশ ইন্সপেক্টর যাদবকে টেলিফোন করতেই উনি জানালেন যে উনি নিজে আসছেন। মিনিট 10-এর মধ্যেই ইন্সপেক্টর হোটেলে এলেন। অজিতেশ প্রশ্ন করল, কি বুঝলেন? ভদ্রলোক হিন্দিতে যা বললেন তার বাংলা করলে যা দাঁড়ায় তা হলো হরিনাথের মৃত্যু আজ ভোররাতেই হয়েছে, আর গাড়ির ধাক্কায় তার হৃদযন্ত্র ফেটে মৃত্যু ঘটে। তবে গাড়ির ধাক্কা তার পিঠে লেগেছিল, বাঁ কাঁধের জয়েন্টটা ভেঙে টুকরো হয়ে গিয়েছে। মৃত্যুর সময় তার শারীরিক অবস্থা একেবারে সুস্থ ছিল, অর্থাৎ কেউ বা কারা পেছন থেকে সজোরে ধাক্কা মেরেছে এবং গাড়ির ধাক্কায় পক্ষাঘাতে মৃত্যু হয়েছে। ইন্সপেক্টরকে আমাদের সাথে কথা বলতে দেখে মণিলাল বাবুও নিচে এলেন এবং পোস্টমর্টমের রিপোর্ট শুনে উনি খুব ভেঙে পড়লেন। অজিতেশ মণিলাল বাবুকে বললেন রামলাল ও কৃষ্ণাকে তৈরি রাখতে, কারণ এখনই তাদের এজেহার নেওয়া হবে। আমরা কৃষ্ণাদের ঘরে ঢুকতেই রামলাল যেন খানিকটা ভয় পেল। অবশ্য সে এখন বালক,
মানে পুলিশ দেখে ভয় পাওয়াটা তার স্বাভাবিক আচরণের মধ্যে পড়ে। কৃষ্ণা বিছানায় বসে রুমালে সেলাই করা কারুকার্য করছিল। অজিতেশ প্রথমেই রামলালের পাশে গিয়ে বসে তাকে প্রশ্ন করল, আচ্ছা, আজ দুপুরে তুমি কি কি খেয়েছো বলো দেখি। রামলাল খানিকটা ভয়ে কম্পিত কণ্ঠে পরপর মধ্যাহ্নভোজের তালিকা গড়গড়ালো। অজিতেশের এমন প্রশ্ন শুনে আমি আর ইন্সপেক্টর দুজনে মুখ চাওয়াচাওয়ি করলাম। তারপর ঘরের মধ্যে পায়চারি করতে করতে অজিতেশ কৃষ্ণাকে প্রশ্ন করল, আচ্ছা, তোমার সেলাইয়ের হাত তো দেখছি বেশ পাকা। তা রুমালে নামের অক্ষর লিখতে পারো? আমায় একখানা লিখে দিও দেখি। আপাতত দিন সাতেক তো এখানেই আছি। অজিতেশের আবদার শুনে কৃষ্ণা মাথা নামিয়ে মৃদু স্বরে উত্তর দিল, नहीं बाबूजी, हमको नहीं आता नाम लिखना। অজিতেশ বলল, আচ্ছা, হরিনাথের সাথে এখানে কারো কোনো শত্রুতা ছিল? সে বিষয়ে তুমি কিছু জানো? এবার ইন্সপেক্টর যাদব কৃষ্ণার সামনে গিয়ে জোর গলা খাঁকিয়ে সাহেবী দাপটের প্রশ্ন করল, कल रात तुम कहाँ थे? जी यही तो थे, कल 10 बजे हम सो गए थे। और हरिनाथ? भी আমতা আমতা উত্তরে আরো কড়া গলায় প্রশ্ন করল, कल रात हरिनाथ কোথায় ছিল? সত্যি বললে তুমি বেকসুর খালাস পাবে কৃষ্ণা। মেয়েটি আধো কান্নার স্বরে বলল, जी सच में हमको नहीं पता। ঘরের মধ্যে হঠাৎ মণিলাল বাবু ঢুকলেন। তার মুখ ঘেমে আছে। পকেট থেকে একটা রুমাল বের করে ঘাম মুছলেন। আরো মিনিট 5 সওয়াল জবাব করার পর আমরা তিনজনে বেরিয়ে এলাম। মণিলাল বাবু বললেন, কি বুঝলেন? মণিলাল বাবু, আপনাদের একটা কথা হক করে বলতে পারি। কৃষ্ণা মেয়েটি মিথ্যেবাদী নয়। তবে এবার আপনাদের ব্যাপার। আগে সত্য বা মিথ্যা সে তো একটা অনুমান মাত্র, যা প্রমাণ ও সময় নিরিখে ভুল বদলায়। আর আমার কাজ সত্যের সন্ধান করা। তাই অপরাধী আমায় হাতছানি দিতে পারলেও সত্য আমায় ঠকাবে না। আপনি নিশ্চিন্তে থাকুন। তবে যাক, এসব কথা শুনে এতক্ষণে বোধহয় আমার পুত্র ঘুম থেকে উঠে তাণ্ডব শুরু করে দিয়েছে। সন্ধে হতে এখনো ঘন্টাখানি। তার মধ্যে আপনাদের রাজ্য একটু চষে দেখি। আশা করি এতে আপনার কোনো আপত্তি নেই। মণিলাল বাবু সম্মতির সুরে বললেন, আরে এ বাবা, না না, আপনার যখন খুশি আপনি নিতে পারেন। আর এই ঘোড়াগুলি তো গেস্টদের জন্যই। আপনি বললে আমি সওয়ারও দিতে পারি। অজিতেশ একবার আমার দিকে পাকা নজর দিয়ে মুচকি হেসে বলল, না, লাগবে না। আর ইন্সপেক্টর যাদবকে উদ্দেশ্য করে বলল, পোস্টমর্টমের রিপোর্ট যে ডক্টর বানিয়েছেন তার সাথে দেখা করার কখনো কোনো সম্ভাবনা হতে পারে? जी कल सुबह आने से पहले कॉल कर दीजिएगा, हम अपॉइंटमेंट करके रखेंगे। তারপর সে চলে গেল নিজের ঘরে। দুপুর পর্যন্ত সে কয়েকবার শুধু টেলিফোনে কথা বলেছে, তবে কার সাথে বলেছে অথবা তার মর্ম উদ্ধার করা আমার পক্ষে অসম্ভব। দুপুরের খাবার খেয়ে আমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম নিচ্ছিলাম। যথা সময়ে আমার ডাক আসতে তৈরি হয়ে বেরিয়ে পড়লাম। ঠিক হলো, হেঁটে যাওয়া হবে। মিনিট 15 চলার পর এলো বাজার। কাঠের ওপর নানা রকম কারুকার্য করা ভিন্ন ভিন্ন আকারের পুতুল, থালাবাসন, টব, শোপিস এসবের মেলা। সাথে হস্তশিল্পের রকমারি জিনিস, কাঁচের চুড়ি, কার্পেট, মার্বেলে তৈরি নানা রকম জিনিসপত্র। সত্যি বলতে এত লোকজনের সমাগম ও রকমারি জিনিসের ভিড়ে এক মুহূর্তের জন্য মাথা থেকে অন্য সমস্ত কিছু বেরিয়ে গেল। আমি আসার আগে বলেছিলাম একটা লাঠি নেব, তারই সন্ধান করছি। এমন সময় দেখি বৌঠান বলে উঠল, এই যে ঠাকুরপো, এইদিকে দেখো, অনেক রকমের লাঠি আছে। এবার কোনটা তোমার কাজে লাগবে সেটা একটু তোমায় দেখে শুনে নিতে হবে। অন্যদিকে অজিতেশ খোঁকাকে নিয়ে কি সব জাদু দেখছে। যে লোকটা জাদু দেখাচ্ছে সে থেকে থেকে বলছে, ये देखो, अभी हाथ में खरबूजा है, ये मैंने रखा इसके अंदर। रिंग टिंग चट छू मंतर, दिखा दे जादू मस्त कलंदर। বলে সে তরমুজের উপর ঢাকা দেওয়া পাত্রটা সরালো এবং কোথায় তরমুজ কিচ্ছু নেই। সাথে সাথেই চারিদিক থেকে করতালি বর্ষিত হলো তার উপর। খোকাও ভীষণ মজা পেয়েছে। এসবই নানা রকম জিনিসের মধ্যে একটু মনোরম সময় কাটাচ্ছি। তখনই ঘটল সেই সাংঘাতিক ঘটনা। সমস্ত বাজার কাঁপিয়ে ধুলো উড়িয়ে একটা কালো জিপ ধেয়ে এলো আমাদের লক্ষ্য করে। তার গতিপথ থেকে সমস্ত লোকজন কোনো রকমের প্রাণপণে বাঁচার জন্য সরে গেল। জিপের উপর ড্রাইভার ব্যতীত 3টি লোক, প্রত্যেকেরই মুখ ও মাথা আগা কাশতলা ঢাকা, শুধু চোখগুলো দেখা যাচ্ছে।
আমাদের পাশাপাশি এসেই আমাদের কারোর কিছু বুঝে ওঠার আগে চলন্ত গাড়ি থেকে একটা লোক হাত বাড়িয়ে তুলে নিল বৌঠানকে গাড়ির মধ্যে। দিনের আলোয় এত লোকজনের মাঝখানে এমন একটা ঘটনা ঘটতে পারে আমাদের কল্পনারও অতীত ছিল। অজিত এসব খোকাকে নিয়ে একটু আগে দাঁড়িয়েছিল, সেও কিছু করবে তার আগেই সেই জিপ দ্রুত গতিতে সেই স্থান ত্যাগ করে চলে গেল। সে চিৎকার করে উঠল, ইন্দ্র, খোকাকে দেখো বলে সে প্রাণপণে ছুটল জিপের পেছনে। আমিও খোকাকে কোলে নিয়ে সেই পথেই এগোতে থাকলাম। বাজার পেরিয়ে সামনেই বাঁ দিকে রাস্তাটা মোড় নিয়েছে। জিপ ও তার পেছনে অজিতেশ ওই বাঁকে উধাও হয়েছে। খোকাকে কোলে নিয়ে যত দ্রুত সম্ভব সেখানে কোনো রকমে পৌঁছে আমি ধরে প্রাণ ফিরে পেলাম। বৌঠান সামনের একটা দোকানের বেঞ্চে বসে আছে, আর তার বাঁ হাতের খানিকটা অংশ কেটে বেশ ভালো রকমের রক্ত বেরোচ্ছে। অজিতেশ তার রুমালটা সেই স্থানে যত্ন সহকারে বেঁধে দিয়েছে। আশেপাশে ভালোই লোক জড়ো হয়ে গিয়েছিল ততক্ষণে, যদিও সেই জিপকে দূর দূরত্বে কোথাও দেখা গেল না আর। সেদিনের মতো আমরা একটা ঘোড়ার গাড়িতে হোটেলে ফিরে এলাম। হোটেলে এসে মনিলাল বাবুর সঙ্গে যখন দেখা হলো, তিনি সমস্ত ঘটনা শুনে শশব্যস্ত হয়ে উঠলেন। ইতিমধ্যে ইন্সপেক্টর যাদবকেও ঘটনার ব্যাপারে জানানো হয়েছে। তিনি বলেছেন যতটা সম্ভব বাইরে না বেরোনোই চেষ্টা করতে, কারণ দিনে দুপুরে যদি কারো সাহস হয় এরকম একটা ঘটনা ঘটাতে, তো না জানি আরো কত বিপদ অপেক্ষা করে রয়েছে। তিনি আরো বললেন, অ্যান্ড আই এম রিয়েলি সরি মিস্টার বক্সি, যদি আমি আপনাকে এই কেসে না জড়াতাম তাহলে হয়তো এমন কোনো ঘটনাই ঘটতো না। আমি সত্যান্বেষী মিস্টার যাদব, সত্যকে অন্বেষণ করাই আমার কাজ, এবং এই কাজে ঝুঁকি থাকবে এটা তো স্বাভাবিক। সেসব জেনেই না হয় এই কাজে পা বাড়ান, তাই প্লিজ ডোন্ট বি বোদার্ড। তবে হ্যাঁ, অপরাধী যেন শেষ অবধি শাস্তি পায়, শুধুমাত্র এটাই কাম্য। ডেফিনেটলি। তবে অজিতেশ যাই বলুক না কেন, নিজের প্রাণের ভয় থাকলে এই পথে পা বাড়ানো যে নিছক বোকামি সেটা জানে। তবে তার প্রাণের চেয়েও প্রিয় পরিবারের ওপর যদি কেউ আঘাত হানে, তাহলে তা সে কোনোদিনও মেনে নিতে পারবে না। এরই মধ্যে দ্বিতীয়বার টেলিফোন বেজে উঠল অজিতেশের ঘরে, এবং তার পিছু পিছু আমিও গিয়ে পৌঁছলাম। रिसीवर काने धरे तार मुख मुहूर्ते फैकाशे हुए गेल। नमस्कार बख्शी बाबू, हम आके अपनी चीन बेनना, बल्कि अगर आप हमको नहीं पहचाने तो ही आपके लिए अच्छा है, यही बताने के लिए फोन किया था। बाय द वे, गौरी देवी ठीक है ना? ज्यादा चोट तो नहीं आया? আপনি যেই হন, আমার হুমকি শুনে ভয় পেয়ে যাওয়ার মতন মানুষ অজিতেশ বক্সি নন। अरे बुरा मत मानिए, जीपे थोड़ी दूर निये गए तो फेले दिए छिलो, अगर चाहतो तो साथ लेके भी आसते पारतो, तब की हो तो बोलिए। बेचारी गौरी देवी। देखिए, पर्सनल तो कुछ है नहीं, आप घूमे फिरे बाड़ी चले जान, ताहलेই तो समस्या मिटे যায়, है ना? একটু দেরি হয়ে গেল, যদি আগে বলে দিতেন তাও আমি ভেবে দেখতে পারতাম, কিন্তু আপনি যে ঘটনা ঘটালেন তারপর আমি দৃঢ় বিশ্বাস করি এবং এটাও বলতে পারি যে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিয়ে আপনাকে খুঁজে বের করে উচিত শাস্তি দিয়ে হাজতবাস করা, আর আপনার সাথে পরিচয়টাও না হয় সেখানেই করে নেব। बहुत ठीक है आप, ठीक है, आपकी मर्जी। रिसीवरটা কান থেকে নামিয়ে সোজা ঘরের বাইরে বেরিয়ে গেল অজিতেশ। কি কথোপকথন হলো তা জানার কৌতূহল হচ্ছিল বটে, কিন্তু তার আভাব দেখে আর জিজ্ঞেস করতে সাহস হলো না। ঠাকুরপো, একটু দেখো না গিয়ে। দেখছি। তোমার হাত কেমন আছে? ওষুধপত্র লাগিয়ে তো ব্যান্ডেজ করে দিয়ে গেল, দেখা যাক এবার। অজিতেশকে অনুসরণ করে বাইরে এসে দেখি সে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। বুঝলাম এখন আমার অন্যত্র যাওয়াই শ্রেয়। সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম, দেখলাম মনিলাল বাবু একজন ভদ্রলোককে বেশ সমাদরের সাথে উপরে নিয়ে যাচ্ছেন। আমায় দেখে তিনি মৃদু হাসলেন আর অজিতেশ ও বৌঠানের ব্যাপারে খোঁজ নিলেন। অপর ভদ্রলোকটি অধৈর্য হচ্ছেন দেখে বাইরে হাঁটতে যাওয়ার আছে বলে বেরিয়ে এলাম। বাইরে পায়চারি করে যখন 9টার সময় ঘরে ফিরলাম, তখন দুজন লোক এসে আমাদের রাতের খাবার দিয়ে গেলেন। এবেলা আর কৃষ্ণা এলো না। সকালের অত জেরা কৈফিয়তের পর যদি সে নাও আসতে চায়, তাতে অবাক হওয়ার বিশেষ কিছু নেই। রাতে অজিতেশ আর কোনো কথা বলল না। যথাসময়ে
শুতে চলে গেল। আমিও আমার ঘরে চলে এলাম। आइए आइए मिस्टर सहगल, आइए। सीधा काम की बात करें। हाँ हाँ बोलिए ना, आपके लिए क्या कर सकते हैं? हमारा कोई एस्टेट अगर आपको पसंद आया तो बोलिए। देखिए, रियल एस्टेट के साथ ही साथ मेरा और भी एक बिजनेस है, डेक्स्ट्रो एम्फेटामाइन का। क्या? जी, और मेरे पास एक खबर है कि यहाँ पर उसका अच्छा खासा सप्लाई है। अगर आप मुझे वो दिलाने में मदद करें तो कुछ हो सकता है। সকালে ঘুম ভাঙলো দরজায় খটখট শব্দে। আরে আজকে যে আমার অনেক কাজ আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও, সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরোতে হবে। আমি যথারীতি তৈরি হয়ে নিলাম। অজিতেশ জানালো ব্রেকফাস্ট নিচে গিয়ে করা হবে। আমাদের জন্য নাকি সেখানে মনিলাল বাবু তার এক গেস্ট অপেক্ষা করছেন। আর বৌঠান নাকি সকালবেলা বেরোতে রাজি হলো না, তাই তার খাবার তার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। আমি আর অজিতেশ নিচে এসে ব্রেকফাস্ট টেবিলে গিয়ে পৌঁছতে দেখি, আরে এ যে সেই ভদ্রলোক গতকাল রাত্রে মানে মনিলাল বাবুর সঙ্গে ছিলেন। ভদ্রলোকের বয়স 40 থেকে 45-এর মধ্যে। শরীরের গঠন দেখে বেশ শক্ত সমর্থী মনে হয়। পোশাক আশাক বেশ শৌখিন, চোখে সরু ফ্রেমের চশমা, মাথার কাঁচা পাকা চুল ব্যাক ব্রাশ করে আঁচড়ানো। আমাদের উদ্দেশ্য করে তিনি বললেন, गुड मॉर्निंग अजितेश बाबू, मॉर्निंग इंद्रमोहन बाबू, myself Pannalal Sodhi. I heard a lot of good things about you, both from your friends here. It's very nice to meet you. বলি ডান হাতটি বাড়িয়ে দিলেন। থ্যাঙ্কস, অ্যাপ্রিশিয়েট ইট। নাইস মিটিং ইউ বলে আমিও অজিতেশ তার সাথে হ্যান্ডশেক করে নিজের নিজের আসনে বসলাম। ইনি হলেন এই এলাকার একজন বিশাল বড় ব্যবসায়ী, সোধি প্রাইভেট লিমিটেডের একমাত্র ওনার। ওনার ফার্নিচার এবং রিয়েল এস্টেটের ব্যাপক বিজনেস আছে। এই লস্ট হেরিটেজের ওনারও উনিই ছিলেন। তারপর আমরা এটা ওনার কাছ থেকে কিনে নিয়েই আমাদের হোটেলের ব্যবসা শুরু করি এখানে। আরে না না, কোনো বড় ব্যাপার নয়, সেসব থাক। গতকালের ঘটনাটা শুনলাম, মেন ব্রড ডেলাইট এসব যে কি শুরু হয়েছে এখানে। আপনার ওয়াইফ ঠিক আছেন তো? আমরা দুজনেই একটু অবাক হলাম। মানে উনি গতকালের ঘটনা কিভাবে জানলেন সেটা ভেবে নয়, বরং এটা ভেবে যে ভদ্রলোকের নাম পান্নালাল সোধি। দেখেও বাঙালি বলে মনে হচ্ছে না, কিন্তু পরিষ্কার বাংলায় কথাগুলো বললেন উনি। আমাদের বিষয়টা বোধহয় খানিকটা আঁচ করতে পেরেই উনি বললেন, আসলে আমার মা বাঙালি ছিলেন। ছোটবেলার বেশিরভাগ সময়টাই আমার রাজস্থানে কাটলেও বাংলার সঙ্গে এরা স্বনির্বন্ধ যোগাযোগ চিরকালই রয়ে গিয়েছিল। এখন আগের থেকে অনেক ভালো আছে। হরিনাথ ছেলেটিও কত তরতাজা ছিল। ভেরি ট্র্যাজিক অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট না মার্ডার সেটা তো সময় হলেই জানা যাবে। এ কি বলছেন বক্সিবাবু? হরিনাথের মতো একজন ভোলা ভালা ছেলে তো কারোর কোনো ক্ষতি করতে পারে বলে আমার অন্তত মনে হয় না। আর তাছাড়া তাকে কেউ কেন মারতে চাইবে? এই সোনার শহরে খুন, রাহাজানি, কিডন্যাপিং এই যা কিছু শুরু হয়েছে, আমিও চাই এটার যত শীঘ্র সম্ভব একটা নিষ্কৃতি ঘটুক। আপনি যদি এই বিষয়ে নিশ্চিত হন তাহলে অপরাধীটি কে বা কারা সেটা কি জানেন? এখনো অবধি না, তবে সময় হলে সত্যিটা সামনে আসবেই। আমরা 4 জনের সিগারেট ধরালাম। পান্নালাল সোধি ভদ্রলোকটি দেখলাম বাম হাতের অনামিকাতে একটা আংটি নিয়ে সমানে নাড়াচাড়া করে চলেছেন। আমরা তাকিয়ে আছি দেখে বললেন, আসলে আলগা হয়ে গেছে ভীষণ, নিড টু ফিক্স ইট। করিয়ে নিন অ্যাজ সুন অ্যাজ পসিবল, আদারওয়াইজ হারিয়ে যেতে পারে। খানিক্ষণের মধ্যেই আমাদের টেবিলে 4 জনের জন্য গরম গরম চা, লুচি ও তরকারি এসে হাজির হলো। জলযোগ শেষ করে আমরা বেরিয়ে পড়লাম যোধপুর পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে থানা প্রায় 20 মিনিটের হাঁটা পথ। ইন্সপেক্টর যাদবের সাথে অজিতেশের কথা আগে থেকেই হয়েছিল, কিন্তু সেখানে পৌঁছে জানা গেল আর এক বিপত্তির কথা। যিনি পোস্টমর্টম করেন ডক্টর রুদ্রপ্রসাদ, তিনি গতকাল দুপুরের পর থেকে উধাও। সারা রাত পার হয়ে যাওয়ায় আজ সকালে ওনার পরিবার পুলিশের কাছে ওনাকে খোঁজার আর্জি জানিয়েছেন। অজিতেশের দিকে লক্ষ্য করে দেখলাম তার ঠোঁটের ফাঁকে একটা বাঁকা হাসি দেখা গেল। সে বলল, মিস্টার যাদব, সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে।
যোধপুর থেকে বেরোনো যতগুলো রাস্তা প্রত্যেকটাতে পুলিশের কড়া পাহারা বসাতে হবে এবং প্রত্যেককে চেক না করে ছাড়া যাবে না। वो तो समझे, पर अब तक बाहर चला गया होगा तो? পালিয়ে আর যাবে কোথায়? আপনি এইটুকু করুন তাহলেই হবে। এখন একবার ওনার বাড়ি থেকে ঘুরে আসতে পারলে ভালো হতো। উনি কোথায় থাকেন আপনি নিশ্চয়ই জানেন। जी। চলুন তবে। অজিতেশের কথা মতো মিস্টার যাদব যোধপুর থেকে বেরোনোর সময় সমস্ত রাস্তায় পুলিশ তয়নাত করার হুকুম দিয়ে আমাদের নিয়ে জিপে উঠলেন। অজিতেশকে দেখে যেন মনে হলো আজকে তার মেজাজ বেশ খোলামেলা। একটা সিগারেট নিজে ধরিয়ে আরেকটা আমাকে দিল। ডাক্তারবাবুর বাড়িতে পৌঁছে দেখলাম এক বিশাল 3 তলা চক মেলানো নানা রকম মার্বেলের কারুকার্য করা বাড়ি, যার চারপাশটা পাঁচিল ও তার উপরে কাঁটা তার দিয়ে ঘেরা। মেন গেট থেকে বাড়ির দরজা অব্দি রাস্তাটার দুপাশে অনেকটা জায়গা নিয়ে ফুলের বাগান। আচ্ছা মিস্টার যাদব, ডক্টর রুদ্রপ্রসাদ পোস্টমর্টম ছাড়া আর কি কোনো প্রাইভেট প্র্যাকটিসের সাথে যুক্ত ছিলেন? मुझे जितना पता है उसके हिसाब से तो वो और कुछ भी नहीं करते थे। বেশ। বার কয়েক কলিং বেল টেপার পর একজন মাঝবয়সী মহিলা দরজা খুলে দিলেন। আমাদের দেখে বললেন, किससे मिलना है? ডক্টর রুদ্রপ্রসাদ উনকো বুলাইয়ে না তোরা। ভদ্রমহিলা শাড়ি পরেছিলেন। শাড়ির আঁচলটা মুখে চেপে কাঁদো কাঁদো গলায় বললেন, वो कल से घर नहीं लौटे, इसीलिए तो आज सुबह हमने पुलिस से दरख्वास्त किए वो उसको ढूंढे। आपको पता है ऐसे किसी हादसे के बारे में जिसके वजह से उनको भागना पड़े? और अगर आपकी इजाजत हो तो हम उनके कमरे में तलाशी लेना चाहेंगे। আমি আর ইন্সপেক্টর যাদব মুখ চাওয়াচাই করতে লাগলাম। वो भागेंगे क्यों? और यहाँ हमारे आदमी नहीं मिल रहे और आप लोग उनको ना ढूंढकर हमें ही परेशान कर रहे हैं। ठीक है, हम फिर कभी आएंगे। चलो इंद्र, मिस्टर यादव আপনিও চলুন। আমরা তার কথা মতো গিয়ে পুনরায় জিপে উঠলাম। তারপর দুজনেই বিস্ময় দৃষ্টি নিয়ে তার দিকে তাকালাম। আমি প্রশ্ন করলাম, এই ব্যাপারটা কি হলো? পাহারা আরো কঠিন করে দিন মিস্টার যাদব, আর এখন আমাদের হোটেল ছেড়ে দিলে ভীষণ উপকৃত হব। बेश बेश, चलिए। জিপ থেকে নেমে অজিতেশ আমায় জানালো তার কিছু জরুরি কাজ আছে, যেখানে তাকে একাই যেতে হবে। আমি ততক্ষণ ঘরে গিয়ে যেন খানিকটা বিশ্রাম নিয়ে নিই। হোটেলে যখন ঢুকলাম তখন প্রায় 11টা বাজতে যায়। আমি আমার ঘরে এসে হাত মুখ ধুয়ে খোকাকে নিয়ে ঘোড়া দেখতে গেলাম। আমিও যথারীতি তাকে নিয়ে হাজির হলাম বৌঠানের দরবারে। বৌঠানের হাতে তাকে সঁপে দিয়ে নিজের ঘরে এসে বিশ্রাম করছি। মিনিট 20 হয়েছে, হঠাৎ দেখি অজিতেশ এসে হাজির। দরজার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি বলি, এই তোমার ব্যাপারটা কি বলো তো? সকাল থেকে দেখছি হাসছো, কি করছো, কি ভাবছো, কি জানতে পারলে কিছুই তো বলছো না। আরে ধুর, ওসব কিছু নয়। বড় জায়গার খাবারের আমন্ত্রণ পেয়েছি, মন একটু উৎফুল্ল তো থাকবেই, এটাই তো স্বাভাবিক, তাই না? বড় জায়গায়? কোথায়? মেঘনাথ সেহগালকে মনে আছে? সেই ট্রেনের ভদ্রলোক? আগে হ্যাঁ। সত্যি বলতে এত ঘটনার মাঝখানে লোকটার কথা ভুলেই গিয়েছিলাম। বললাম, হ্যাঁ, উনি তো সপরিবারে যাওয়ার আমন্ত্রণ দিয়েছিলেন। আপাতত সপরিবারটা থাক, তুমি আমি চলে যাই। চলো, তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে আসো। উনি গাড়ি পাঠিয়ে দিয়েছেন, আমি ওখানে অপেক্ষা করছি। সত্যান্বেষীর এমন আড্ডার অন্তরালে যে কত বড় বড় উদ্দেশ্য লুকিয়ে থাকে তার নতুন করে আমায় জানতে হবে না। এসব দেখে আমি অভ্যস্ত, আর হেয়ালি তার চিরকালের অভ্যেস। চমকপ্রদ কিছু ঘটতে পারে ভেবে তার সাথে যাওয়ার এই দুর্মূল্য সুযোগ হাতছাড়া করতে চাইলাম না। আমিও একখানা ফতুয়া গুলিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। তবে আমরা কোথায় যাচ্ছি সে কথা মনিলাল বাবু গুণাক্ষরেও জানতেন না। আমি বললাম, আসছি। নিচে নেমে দেখি একটা ফোর্ড ওডি ওয়াগন আমাদের অপেক্ষায় দাঁড়িয়ে। ট্রেনে দেখে ভদ্রলোককে বিত্তবান মনে হয়েছিল বটে, কিন্তু এত দামি গাড়ি তাও আমাদের নিয়ে যাওয়ার জন্য পাঠিয়েছেন দেখে একটু অবাক হলাম বটে। আমিও অজিতেশ দুজনেই গাড়ির পেছনে সিটে বসেছি। যখন অর্ধেক রাস্তা অতিক্রম করেছি সে বলে উঠল, আমরা এখন ঠিক কোথায় আছি বলো তো ইন্দ্র? রাস্তায়, মানে যে রাস্তা মেঘনাথ সেহগালের হোটেলের উদ্দেশ্যে যায়। কি বোকা বোকা কথা! ভালো করে মনে করো, আমরা আমাদের হোটেল থেকে উত্তর দিকে যাচ্ছি, অজিত ভবনের উদ্দেশ্যে।
যেখানে মেঘনাথ সেহগাল এসে উঠেছে। এই রাস্তায় কিছু ঘটেছিল, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়েছে। হরিনাথের অ্যাক্সিডেন্ট এই রাস্তাতেই হয়েছিল। একদম ঠিক। এবার ওই যে সামনের মোড় আসছে, ওই কোনটায় লক্ষ্য করো। দেখলাম একটা গাড়ি দুমড়ানো মোচড়ানো অবস্থায় পড়ে আছে, তবে জং ধরা নয়। খুব সম্ভবত কয়েকদিনের মধ্যেই কোনো বড় অ্যাক্সিডেন্টে এমনটা হয়েছে। পুলিশ এখনো স্পট থেকে গাড়িটা সরায়নি। বললাম, হ্যাঁ, একটা ভেঙে চুরে যাওয়া গাড়ি। কিন্তু শুধুই একটা ভেঙে চুরে যাওয়া গাড়ি নয়, ওই গাড়িটায়ও অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটায় দুজন লোক ছিল, দুজনে এই অ্যাক্সিডেন্টে মারা যায়। আর এটা ঠিক সেই রাত্রেই ঘটেছিল যেই রাত্রে হরিনাথের এই রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়। বলো কি? অজিতেশ আমার কথাটার কোনো উত্তর করল না। যখন মেঘনাথ সেহগালের হোটেলে এলাম, এক মুহূর্তের জন্য তাক লেগে গেল। এটাকে হোটেল কম রাজপ্রাসাদ বললে বেশি ভালো হয়। পুরানো ঐতিহাসিক ধাঁচের নির্মাণ, বিশাল জায়গা নিয়ে প্রাসাদটা দাঁড়িয়ে আছে। মাঝখানে উঁচু চূড়ো, দেয়ালে ইটের গাঁথুনি দেখলে মনে হবে যেন কোনো দুর্গ। এক বিশাল ফটক পেরিয়ে আমাদের গাড়ি দুপাশে রকমারি ফোয়ারা, বাগান, সুইমিং পুল ইত্যাদি ফেলে এগিয়ে চলল অজিত ভবনের প্রবেশদ্বারের দিকে। মুখ্য দরজার সামনে গাড়ি থামতেই একটা লোক আমাদের গাড়ির জানলার পাশে এসে বলল, নমস্কার, আসুন আসুন, আমার সাথে আসুন। বলে সে গাড়ির বাঁ দিকের দরজাটা খুলে দিল। প্রথমে সেই ব্যক্তি, তারপর অজিতেশও তাদেরকে অনুসরণ করে আমি চলতে লাগলাম। ভবনের ভেতরে ঢুকে দেখলাম চারিদিকে নানা রকমের কাঠের শৌখিন কারুকার্য করা জিনিসপত্র। জানলা ও দরজার পাশে মসৃণ মখমলের বেগুনি রঙের পর্দা ঝুলছে। ঘরের বিভিন্ন জায়গায় আলোর উৎস হিসেবে ঝাড়বাতি ঝুলছে। বাইরে থেকে আসা সামান্য আলো ও ঝাড়বাতির আলোতে ভবনের দেওয়াল ও কাঠের কাজগুলি চকচক করছে, যা পুরো পরিবেশটাকে এক রাজকীয় সোনালী আবেশে মুড়ে রেখেছে। আগাগোড়া দামি কার্পেটে মোড়া কাঠের সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে লাগলাম। ওপরে উঠে আমাদের পথ প্রদর্শক ব্যক্তিটি একটি ঘরের সামনে দাঁড়িয়ে কলিং বেলে চাপ দিল। দরজা খুলে বেরোলেন সেই সোনায় মোড়া ভদ্রলোক মেঘনাথ সেহগাল। এখনও তার হাতে সেই সোনার আংটিগুলো এবং চোখের সেই সোনার ফ্রেমওয়ালা চশমা ও গলায় সোনার হার বর্তমান। তিনি বললেন, नमस्कार बक्सी बाबू, नमस्कार इंदर मोहन बाबू, आइए अंदर आइए। বুঝলাম অজিতেশের দয়ায় এই ভদ্রলোক আগেই আমার পরিচয় পেয়ে গিয়েছেন, আর সপরিবারে আসার বিষয় নিয়েও বিশেষ কোনো প্রশ্ন করলেন না, কারণ আমরা হয়তো দুজনেই আসছি এমনটা অজিতেশ ফোনেই ওনাকে আগে থেকে বলে রেখেছিল। ভারী বার্নিশ করা কাঠের দরজা খুলে বসবার ঘর, দরজায় সিল্কের ঝালর। বসবার ঘরটি বেশ শৌখিন ও নানা দামি আসবাবপত্র দিয়ে সাজানো। গদিতে মোড়া সোফা সেটের পাশে একটা ছোট্ট কাশ্মীরি কাঠের টেবিল, গড়গড়া ও তার নল আটকানো। সামনের নিচু টেবিলের উপর গড়গড়ার তামাক সাজানো। আমরা দুটো সোফা অধিকার করে বসলাম। ভদ্রলোক আমাদের মুখোমুখি বসলেন। हाँ, तो फिर बोलिए क्या हाल चाल, बताइए बक्सी बाबू। सुना कि आप यहाँ पर आते ही कुछ केस सॉल्व करने में लग गए हैं। আর কি বলি বলুন মিস্টার সেহগাল, ক্রিমিনালরা ক্রাইম করা বন্ধ করলে তবেই না আমি একটু ছুটি পাই, কিন্তু এখানে ছুটিতে এসেও সে একই কাজ করে যেতে হচ্ছে। আমার বোধ হয় আর এসবের হাত থেকে নিস্তার নেই। তা বেশ। और इंदर मोहन बाबू, आप तो लेखक हैं ना? আপনার বই পড়ার সৌভাগ্য मेरा अभी तक हुआ नहीं वैसे। देखिए, बंगाली कोई बोले तो समझ में आती है, और थोड़ा बहुत हम भी बोले नहीं, किंतु পড়ার বিষয় समझ रहे हैं ना आप? সে বিষয়ে চিন্তা করবেন না মিস্টার সেহগাল, আমার বন্ধুর বই এখন ইংরেজিতেও ছেপে বের হয়। আপনি ওইটা ট্রাই করে দেখতে পারেন। কিন্তু अरे क्या बात, सच में? না মানে তেমন কিছু নয়, ওই এক দুটো মতো ইংরেজি সংকলন বেরিয়েছে আর কি। আপনি তো শুনেছিলাম কি সব প্রপার্টি কেনা বেচার কাজ নিয়ে এসেছিলেন, তা সেসব কেমন চলছে? দেখলাম অজিতেশ কেমন একটা ভাবে আমার দিকে আর চোখে তাকালো। ভাবলাম এইভাবে প্রশ্নটা করে কি ভুল হয়ে গেল। अरे ও যা হয় আর কি, इंटरेस्टेड बायर व सेलर ना होले वो ठीक ठाक दाम भी मिले ना, और इन चीज़ों में बहुत वक्त लगता है। पहले मार्केट वैल्यू को स्टडी करो, देन पार्टी के राजी कराओ, फिर नेगोशिएशन वगैरह वगैरह, और उसके बाद तो पेपर्स का झमेला, वो मामला रहता ही है। तो वही कुछ बातचीत हुआ है, लेकिन मेरा काम होने में अभी भी थोड़ा टाइम तो लगेगा।
বুঝলাম, বেশ হেক্টিক কাজ। अरे आप लोगों के काम के सामने भला ये क्या चीज है? बड़े बड़े क्रिमिनल्स को पकड़ना, एक डिटेक्टिव होना, ओ सॉरी आई मीन सत्यान्वेषी होना, अरे ये सब भी क्या कोई कम हेक्टिक चीज है बक्सी बाबू? हाँ তা তো বটেই। এরই মধ্যে কলিং বেল বেজে উঠল। মিস্টার সেহগাল উঠে গিয়ে দরজা খুলে লাঞ্চ রিসিভ করলেন। যে খাবার নিয়ে এসেছিল সেই পাশের একটা বড় টেবিলে সেগুলো সার্ভ করে দিল। चलिए लंच कर लेते हैं। এরপর খেতে খেতে ও খাবার পরে অজিতেশের পুরনো কিছু কেস, আমার লেখা কিছু বইপত্র আর মিস্টার সেহগালের ব্যবসার ব্যাপারে নানা কথোপকথন চলতে থাকলো, যেগুলো এখানে লেখাটা অপ্রাসঙ্গিক। তবে বিকেল বেলার দিকে ফেরার সময় উনি যা বললেন সেটা আমার কানে মোটেই ভালো শোনালো না। আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক সেই মুহূর্তে উনি পেছন থেকে ডেকে বলে উঠলেন, आप लोग बहुत अच्छे आदमी हैं। ये फैमिली के साथ यहाँ पर घूमने आए हैं, घूम फिर कर लौट जाइए। क्यों इन सब बेकार के चक्करों में पड़ रहे हैं आप? कोथा कर जल कोथाए गिए गौराए, बोला तो जाए ना। एक वेल विशर की बात समझकर मान लीजिए बक्सी बाबू। আসলে ব্যাপারটা কি বলুন তো মিস্টার মেঘনাথ, এই সত্য অন্বেষণের খেলাটা না কতটা পাশা খেলার মতো। শেষ চাল অব্দি বোঝার উপায় নেই কে জিতবে। সেখানে খেলতে নেবে শেষ অব্দি না খেলে চলে যাওয়ার মতন মানুষ তো আমি নই। সেটা তো নিশ্চয়ই এতক্ষণে আপনি বুঝেই গেছেন, তাই না? अच्छा है, सावधान रहिए फिर, क्या पता किसके साथ कब क्या हो जाए। हाँ আপনিও নমস্কার বলে সে বেরিয়ে গেল। আমিও তাকে অনুসরণ করে বেরিয়ে এলাম। গাড়ি বাইরে অপেক্ষা করছিল, আমাদের সোজা হোটেলে পৌঁছে দেবে। গাড়ির দরজা খুলে ব্যাক সিটে উঠে বসলাম। অজিতেশের ঠোঁটের কোণে হাসিটা এখনো লেগেই আছে। শেষে কৌতূহল সামলাতে না পেরে বলেই বসলাম, আচ্ছা ব্যাপার কি বলো তো, তুমি কি কিছু আজ করতে পারছো? মানে এই ভদ্রলোক দিব্যি ডেকে খাইয়ে দাইয়ে গল্প করে হঠাৎ সাবধান বানিয়ে দিতে গেলই বা কেন বলো তো? আর ওই কাল রাতে ফোনটা কার এসেছিল, যার পরে তুমি তড়িঘড়ি করে বাইরে বেরিয়ে গিয়ে দরজা বন্ধ করে বসে রইলে? আজ যেটা করতে পারছি সেটা হলো না, আরো একটু ভালোভাবে পর্যবেক্ষণ না করে কিছু বলা সম্ভব নয়। আর কেউ সাধ করে বাড়িতে ডেকে খাইয়ে দাইয়ে যদি অগ্রিম বিপদের ব্যাপারে সাবধান করে, তাতে খারাপ লাগার মতন তো কিছুই নেই, তাই না? তুমি যাই বলো, ওই শেষের কথাগুলো বলাকালীন ওর আবভাব আমার মোটেই ভালো লাগেনি, বুঝলে? সেসব না হয় বাদ দিলাম, তবে কালকের ফোনটা? প্রতিউত্তরে অজিতেশের কাছ থেকে মৃদু হাসি ছাড়া কিছুই পাওয়া গেল না। সে আমার হাতে একটা সিগারেট দিয়ে নিজে একটা ধরিয়ে আয়েশ করে সুখ টান দিতে লাগলো। হোটেলে পৌঁছে ঘরে গিয়ে বোঝা গেল খোকার একদমই মন লাগছে না। ঘুরতে এসে বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে না পারায় সে একটু বিষণ্ণ হয়েছে। তবে যে ঘটনা সে আগের দিন চোখের সামনে ঘটতে দেখেছে, তারপরে যে খুব একটা জেদও করছে বাইরে যাওয়ার জন্য এমনটা নয়। হোটেলের চৌহদ্দির মধ্যে আস্তাবলের ঘোড়া আর বাগানের ফুল প্রজাতি ইত্যাদি নিয়েই সে মেতে আছে কোনো রকমে। অজিতেশ বাজারের সামনে গাড়ি দাঁড় করিয়ে দুটো ভালো ছাপা শাড়ি ও দুটো টাট্টু ঘোড়া নিয়ে নিয়েছিল। একটা ছাপা শাড়ি বের করে বৌঠানকে ও একটা টাট্টু ঘোড়া বের করে খোকার হাতে দিতেই মোক্ষম কাজ হলো। সত্যিই তো, ঘুরতে এসে সারাদিন কাজের মাঝে একটুও সময় দিতে পারছে না তাদের। তাই না হয় সেই ঘাটতিটা এইভাবেই পূরণ হলো। তবে আর এক গাছি শাড়ি ও টাট্টু ঘোড়া আমাকে বলল যত্নে আমার কাছে রেখে দিতে। জানি না ওটা আবার কবে কি কাজে লাগাবে। এসে সবে আমরা হাত মুখ ধুয়ে একটু গল্পগুজব করছি, এমন সময় টেলিফোন বেজে উঠল। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি শিওর? বেশ, আমি এখনই আসছি। ইন্সপেক্টর যাদবের ফোন, ডক্টর রুদ্রপ্রসাদকে পাওয়া গেছে। আমাদের এখনই পুলিশ স্টেশনে যেতে হবে। তাড়াতাড়ি ফিরে আসবে এই প্রতিশ্রুতি দিয়ে সে তড়িঘড়ি বেরিয়ে গেল। ঠাকুরপো, একটু চোখে চোখে রেখো, নিজেরও খেয়াল রেখো। আমার বড় চিন্তা তোমাদের নিয়ে। চিন্তা করো না বৌঠান, আমাদের কিছু হবে না। বাইরে এসে দেখলাম গেটের মুখে সেই পান্নালাল সদী ভদ্রলোকটির সাথে অজিতেশ কি কথা বলছে। উনি তারপর অজিতেশের কাঁধে একটা হাত রেখে ভেতরের দিকে অগ্রসর হলেন, আর ও বেরিয়ে গেল। তাকে দেখে একবার ঘাড় নাড়িয়ে অজিতেশের পিছু নিলাম। মিনিট 20 মধ্যে স্টেশনে পৌঁছে গেলাম। একজন হাবলদার আমাদের সঙ্গে করে নিয়ে ভেতরে গেল। একটা কক্ষে ডক্টর রুদ্রপ্রসাদকে একটা চেয়ারের উপর বসিয়ে
সওয়াল জবাব করছেন ইন্সপেক্টর যাদব। আমরাও গিয়ে ঢুকলাম সেখানে। অজিতেশ বলল, কিছু জানা গেল? ফালতু বকবাস कर रहा है। ও নাকি কোন লোকাল হোটেলে ঢুকেছিল তবিয়ত ঠিক না থাকার জন্য। সেখানে ওর কোন ইম্পর্টেন্ট পেশেন্টের ফোন আসে, देखने के लिए वो शहर से बाहर जा रहा था। हम झूठ नहीं बोल रहे हैं, यही सच है। घर के आराम में बहुत अच्छा समय बीत रहा था, बेकार में सुबह हमने डिस्टर्ब कर दिया है ना। ये क्या बकवास है? একদম চুপ। পোস্টমর্টমের রিপোর্ট জাল করে পার পেয়ে যাবেন ভেবেছিলেন? আপনি ঠিক বলছেন না, आपको भुगतना होगा। বাহ, এ তো দেখছি বাংলাও বোঝে। থানায় বসে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছেন, মানে আপনার পিছনে অনেক বড় বড় লোকের হাত আছে। বলুন তো দেখি, নামগুলো বলে ফেলুন চটপট। কত টাকা দিয়েছিল, কে করতে বলেছিল? কি করার কথা বল रहे हैं आप? ও, মনে পড়ছে না? আমি বলছি। প্রথমে মৃত্যুটা অ্যাক্সিডেন্টে হয়েছিল শুনে আমার সন্দেহ হয়, কারণ হরিনাথ পাগল ছিল না। ভোর রাতে তার শুনশান রাস্তায় ঘুরে বেড়ানোরও কোনো কারণ নেই। তার তিন কোলে কেউ নেই বলে পোস্টমর্টমের বডি পোড়াতে নিয়ে যাওয়া হচ্ছিল। আর আমি ইন্সপেক্টর যাদবকে বলে কেউ যাতে জানতে না পারে সেরকম ভাবে বডি ফেরত এনে গোপন অন্য এক বিশ্বস্ত ডক্টর দিয়ে পোস্টমর্টম করতে বলি। তিনি জানান বডিতে 2টো কিডনি মিসিং অ্যান্ড ড্রাগ ওভারডোজের কারণে হরিনাথের মৃত্যু ঘটে। অ্যাক্সিডেন্ট হয়ে হৃদযন্ত্র পাটা বা কাঁধের জয়েন্ট ভাঙার অনেক আগেই তার মৃত্যু হয়েছিল। আর যে বা যারা এটা ঘটিয়েছিল তাদেরও অবধি সেই রাত্রে ট্রাক দিয়ে অ্যাক্সিডেন্ট করিয়ে মেরে ফেলা হয়। তবে আপনি হয়তো এত কিছু জানতেন না। আপনাকে টাকার বিনিময়ে রিপোর্টটা ভুল দিতে বলা হয়, যাতে মৃত্যুটা স্বাভাবিক লাগে। আবার এটাও সম্ভব যে আপনি রাতের অন্ধকারে অধিক ড্রাগস দিয়ে অস্ত্রোপচার করে ওর কিডনিগুলো বের করেছেন, এবং পরে যখন আপনার হাতেই পোস্টমর্টমের ভার পড়ে তখন তো আর কোনো অসুবিধা থাকে না। আর যখন আপনার বস জানলো আমি এই কেসের তদন্ত করছি, তখন আপনাকে গা ঢাকা দিতে বলল। আপনিও মিসিং হওয়ার নাটক করে ঘরেই বসে থাকলেন, কারণ শহর ছেড়ে চলে গেলে তো আপনার কাজ আটকে যাবে। নেহাত সকালে বাড়ি গিয়ে উচ্চতি করার আপনি আর কোনো ঝুঁকি নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করলেন কি, তাই তো? झूठा एलिगेशन आप ठीक करছেন না বক্সি বাবু। এই দেখুন কিরকম বোকার মতন কথা। আমি তো নিজের পরিচয়ই দিই। মিস্টার যাদব, এনার থেকে সব তথ্য বার করার ব্যবস্থা করুন। ইনি আপনার হরিনাথ থেকে কিডন্যাপিং ও কিডনি পাচার সমস্ত কিছুর ব্যাপারে জানেন। হি ইজ আ ভাইটাল এভিডেন্স। আমি তো পুরো ব্যাপারটায় হতবাক। একটা অ্যাক্সিডেন্ট কেস থেকে শুরু করে কিডন্যাপিং, কিডনি পাচার অব্দি জিনিসটা ঘুরিয়ে গিয়েছে, সেটা ধরতেও পারিনি। থানা থেকে বাইরে এসে দুজনেই সিগারেট ধরালাম। অজিতেশ সেদিন রাতে আসা ফোনের হুমকির ব্যাপারটাও পুরোটা বলল। বাড়ির পথে হাঁটতে হাঁটতে এসব নিয়ে আমাদের আলোচনা চলছিল। তবে রাস্তার এই অংশটার আশেপাশে তেমন কোনো বাড়িঘর নেই। দু একটা বন্ধ দোকানঘর কিছুটা দূরত্বে রয়েছে। এই যা রাস্তার দুপাশে পাথর ছড়ানো, আর আরো দূরে তাকালে ধু ধু বালুচর লক্ষ্য করা যায়। এখানের আবহাওয়াও বেশ মনোরম। সকালে গরমটা যেমন বেশি, রাতের পরিবেশ ততটাই ঠান্ডা ও চুপচাপ। আমরা টর্চ জেলে যতটা রাস্তা দৃষ্টিগোচর হচ্ছে সেটা দেখতে দেখতেই এগিয়ে চলেছি। এমন সময় সামনে একটু দূরত্বে গাড়ির ইঞ্জিন স্টার্ট করার শব্দ হলো। আমাদের চোখের উপর তীব্র হলুদ আলো ফেলে একটি গাড়ি এগিয়ে আসতে লাগলো। মুহূর্তের জন্য কিছু দেখতে পাচ্ছি না। এমন সময় পাশ থেকে অজিতেশ ইন্দ্রমোহন বলে একটা সজোরে ধাক্কা মেরে নিজেও আমার সাথে রাস্তার একটা ধারে পড়ল। যে স্থানে দাঁড়িয়েছিলাম গাড়িটা সেখান দিয়ে বেরিয়ে গেল, কিন্তু ও কি? ওটা তো সেই জিপটা ঘুরে আবার এদিকেই আসছে। আমাদের মুখের সামনে এসে দাঁড়াতেই তিনটে লোক নেমে এলো। কি করণীয় বুঝে উঠতে পারার আগে তাদের একজনের সজোরে ঘুষি আমার চোয়ালে লাগলো। মুহূর্তের জন্য মাথাটা ঘুরে খানিকটা টোলে পিছিয়ে গেলাম। সম্বিত ফিরে পেয়ে দেখলাম অজিতেশ তাদের একজনকে লাথির ঘায়ে জখম করেছে, আর দুজন তাকে ধরে বাগে আনার চেষ্টা করছে।
আমিও দিক বেদিক শূন্য হয়ে ঝাঁপিয়ে পড়লাম তাদের মাঝে। এক ঘুষিতে একজন ছিটকে গেল খানিক দূরে। পাশ থেকে একজন সজোরে লাথি মারলো আমার তলপেটে, আর তার সাথে সাথে মাথায় একটা ভারী কিছুর আঘাত। এরপর সবাই একরকম ছুটে জিপের উদ্দেশ্যে যেতে লাগলো। আর জ্ঞান শূন্য হয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগে কানে এলো অজিতেশের আগ্নেয়াস্ত্র দুবার নিক্ষেপের শব্দ। যখন ঘুম ভাঙলো তখন দেখলাম নিজের বিছানাতেই শুয়ে, মাথায় ব্যান্ডেজ পড়েছে। উঠে বসতে গিয়ে দেখলাম ভীষণই মাথা ধরে আছে। পাশ থেকে অজিতেশের গলার স্বর ভেসে এলো, নড়াচড়া নয়, আজকের দিনটা পুরো বিশ্রাম। আমি জ্ঞান হারালাম। তারপর কিভাবে কি হলো? তোমায় ঘায়েল করেই ওরা পালাচ্ছিল। রিভলভারটা বের করে দুবার শুট করলাম। লাফিয়ে গাড়িতে ওঠাকালীন একজনের পিঠে আর একটা চলমান গাড়ির দরজায় লাগলো। অপরাধীরা চম্পট দিল। তারপর ওখান থেকে তোমায় কাঁধে তুলে হোটেল অব্দি আনলাম। তারপর তো এখানে হুলস্থুল কাণ্ড বাঁধলো। কতবার বলেছি গাড়ির ব্যবস্থা করে দিচ্ছি, গাড়ি নিয়ে যান। একা একা রাত দুপুরে ওই শুনশান পথ দিয়ে হেঁটে ফেরার কি মানে? আপনারা আমাদের গেস্ট আছেন, আপনাদের ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব তো আমাদের। ঈশ্বর না করুন যদি আপনাদের কোনো ভালো মন্দ হয়ে যায় না, আমি নিজেকে মাফ করতে পারবো না। জানি আমি আপনাকে বলেছিলাম যে কেসটা নিয়ে একটু দেখতে, আর এ ধরনের কাজও ঝুঁকি সাপেক্ষ, কিন্তু এমন হতে থাকলে দরকার নেই কোনো তদন্তের। হাজার হোক হরিনাথ তো আর ফিরে আসবে না। কৃষ্ণা এক কোণে দাঁড়িয়ে কাঁদছিল এসব দেখে। মণিলাল বাবুর ধমক খেয়ে ভেতরে চলে যায় সে। আরো চাকর বাকরদের ভিড় জমলে মণিলাল বাবু সকলকে নিজের কাজে পাঠান। হোটেলের ভেতরে গেস্টরাও বেরিয়ে এসেছিল। সবাই এই ঘটনা দেখে ভীত। বেশ কিছু গেস্ট আজ হোটেল ছেড়ে চলেও যায়। সেসব যাক, পান্নালাল সেদি ভদ্রলোকটি তখন এখানেই ছিলেন। উনি নিজের পার্সোনাল ডক্টর ডাকলেন। তিনি এসে তোমার মাথায় সেলাই দিয়ে ব্যান্ডেজ বেঁধে প্রয়োজনীয় ওষুধ দিয়ে গেলেন। তোমার ঘর অব্দি এনে সেসব খাইয়ে এখানেই শুয়ে গোটা রাত কাটালাম। তারপর সকাল থেকে উঠে এসব চলছে। তোমার বউঠানো কান্নাকাটি করছিল, তবে খোকার উপস্থিতিতে সে চুপ করে যায়। আমার ছেলেটিও শুধু এই ব্যাপারে কিছু জানে না, তবে তোমায় এভাবে দেখে সেও কৌতূহল নিবারণের জন্য হাজার প্রশ্ন করবে। তখন তাকে বলতেই হবে। আর পুলিশ খুঁজছে সেই জীব ও তার লোকজনদের। বেলার দিকে একবার যেতে হবে ডক্টর রুদ্রপ্রসাদের সাথে দেখা করতে। তবে হ্যাঁ, তোমায় কিন্তু যাওয়া যাবে না। বলে সে তার নিজের ও হরিনাথের ডায়েরিতে মনোযোগ দিল। এক মুহূর্তে মাথার মধ্যে সমস্ত কিছু প্রথম থেকে মনে হতে লাগলো। কিভাবে খোকা রাজস্থানে বড় বড় কেল্লা দেখতে যাওয়ার বায়না, সেখান থেকে সপরিবারে ছুটি কাটাতে এখানে এসে ওঠা, আর আসার দিন থেকে কিভাবে একটার পর একটা বিপদ লেগেই আছে। হরিনাথ খুন হওয়া, আর সাথে কিডন্যাপিং, কিডনি পাচার রহস্য, বৌঠানের ওপর হামলা, আমাদের ওপর হামলা, না জানি আরো কত কি কি বাকি আছে। তবে অজিতেশকে যত দেখি ততই অবাক হয়ে যাই। একটা মানুষ নিজের পরিবারের আপনজনদের এত বিপদের ভার মাথায় করে নিয়ে চলার সাথে সাথে আইন রক্ষার্থে অপরাধীর শত চেষ্টার পরেও তার যোগ্য শাস্তি ও অপরাধের শিকার হওয়া ব্যক্তির প্রতি সহায়তার হাত বাড়ানোর অবধি সমস্ত কিছু নিজের কাঁধে বয়ে নিয়ে চলে। সেই জন্যই ওর অপরাধের জটাজালের জট ছাড়িয়ে সত্য অন্বেষণ করার অদ্ভুত দক্ষতার সাথেও আরও যে জিনিসটার প্রতি সম্মানে বুক ভরে ওঠে তা হল ওর অসাধারণ ব্যক্তিত্ব। এসবই ভাবছি, দরজায় টোকা মারার শব্দ হলো। অজিতেশ উঠে দরজা খুলে দিতে গিয়ে একটা বছর 15 ছেলে দুজনের জন্য ব্রেকফাস্ট দিয়ে গেল। সেটা শেষ করে অজিতেশ গেল ওর ঘরে একটা কল রিসিভ করতে। হ্যালো, আমাকে মনে আছে তো বক্সি বাবু? ভুলে যাওয়ার সুযোগ দিচ্ছেন না তো? তা আপনি আমার কাছে টাং এড়াবেন
और हम आपको याद भी ना दिलाए। वो छोड़िए, आपका दोस्त ठीक है? सुना बहुत बुरी तरह से माथे पे चोट लगा है। आहा, अगर आप थोड़ा सुधर जाते, घूमे फिरे घर चले जाते, ताहले क्या ये सब होतो? तो मैं पहले ही बता दूं, अगर आपके परिवार में कुछ भी बुरा भला हो जाए तो वो जिम्मेदारी आपकी, ঠিক আছে না? আমার পরিবারের দিকে চোখ তুলে তাকালে তা উপড়ে নিতে বেশি সময় লাগবে না, তা জেনে রাখুন। আর হ্যাঁ, আমার বন্ধু ঠিক আছে। আপনার পাঠানো লোকগুলো কি অবস্থায় আছে আপনি না হয় সেই দিকেই লক্ষ্য দিন। आप सच में सोचते हैं कि ওরা চাইলে আপনারা বেঁচে ফিরতে পারতেন? जाक, देखिए दो बार सावधान किए आपको, अब आपकी मर्जी। क्या पता अगली बार मौका ना मिले, सोच लीजिए। हाँ, অজিতেশ আমাকে এসে জানালো সে এখন থানায় যাচ্ছে। অগত্যা আমাকে বিছানাতেই শুয়ে থাকতে হলো। কে জানে আবার নতুন করে কি হচ্ছে সেখানে। अरे बख्शी बाबू, इतने जल्दबाजी में? ডক্টর রুদ্র কোথায়? कल रात से खाना पीना बंद है उसका। अभी কিছু ঠিক করে বলে নাই, তবে বলতে ওকে হবে। অত সময় নেই, খুলুন, আমার কথা বলার দরকার। এ কি, ये क्या कर रहे हैं आप? अरे ताला কেন লাগাচ্ছেন? স্যার, সেল তো ভেতর থেকে বন্ধ করে দিল। बख्शी बाबू কি করছেন? ये आपका काम करने का तरीका नहीं है। এই যে এদিকে, হরিনাথকে মেরেছে। কে মেরেছে? হরিনাথকে। কিডনি পাচার করেন, তাই তো? কিডন্যাপ করে, কিডনি, মানুষজন সব করে দেন। আপনার বস আমার পরিবারের উপর বারংবার হাত উঠিয়েছে, ফোন করে হুমকি দিচ্ছে, রাস্তাঘাটে মারার জন্য লোক পাঠাচ্ছে। আমার হাতে বেশি সময় নেই, বিশ্বাস করুন। বলুন, যা জানেন বলুন। কাম অন, কুইক, বলুন। এ তো বন্দুক বার করছে স্যার। अरे आप चुप रहिए ना बख्शी बाबू, छोड़ दीजिए। ये क्या कर रहे हैं आप? রিভলভারের এই অংশটা দেখছেন, এটাকে বলে সিলিন্ডার। আর এই যে ছোট ছোট গর্তগুলো, এগুলোকে বলে বুলেট চেম্বার। দেখুন, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটাই ভরা আছে। আর এই যে দেখুন, এই যে মাথার দিকের অংশটা, শুট করার আগে এটায় চাপ দেওয়া ভীষণ জরুরি। এটা হচ্ছে হ্যামার। এটা করার পর এইভাবে লক্ষ্য স্থির করতে হয়। এটাকে যে ট্রিগার বলে, আপনি নিশ্চয়ই জানবেন। এটায় আস্তে করে আঙুলটা রেখে তারপর প্রেস। ये सही नहीं है, ये सही नहीं कर रहे बख्शी बाबू। পুলিশ স্টেশন মে ধমকি দিচ্ছেন, এটা কিন্তু উচিত নয়। থাক, আপনার কাছ থেকে নৈতিকতার জ্ঞান আর নাই বানিলাম। এমনিতেই আপনি জাল পোস্টমর্টমের রিপোর্ট বানিয়ে একটা মার্ডারকে সাপোর্ট করেছেন, তার প্রমাণ বর্তমান। আপনার জেল হেফাজত অবধারিত। আমি 1 থেকে 3 গুনবো, আপনার হাতে সেইটুকু সময় আছে এই ব্যাপারে যা জানেন সবটা খুলে বলার জন্য। আর যদি তা না করেন, তাহলে দুঃখের সংবাদ নিয়ে আপনার স্ত্রীর কাছে যেতে হবে যে আপনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেছিলেন দোষী সাব্যস্ত হওয়ার পর। আমি আপনাকে আটকাতে যাই, আপনি বন্দুক ছিনিয়ে নিয়ে আমার হাতে গুলি করেন, যেটা অবশ্য আমি চালাবো। তারপর আত্মরক্ষার স্বার্থে আমায় আপনাকে শুট করতে হবে। अजितेश बाबू नहीं, नहीं अजितेश बाबू। 1, 2, 3। এই বেলা ভালোই হয়েছে, মাথা ধরাটা অনেকটা কেটে গিয়েছে। সোজা হয়ে উঠে বুঝতে পারছি এখন। বৌঠানো খোকা দুজনেই ভীষণ চুপচাপ হয়ে গিয়েছে। সকালে এসেও সেভাবে বিশেষ কোনো কথা বলল না। অজিতেশের এখনো দেখা নেই, সে সেই কোন সকালে বেরিয়েছে। হ্যাঁ, এর মধ্যে মণিলাল বাবু ও পান্নালাল বাবুও দেখা করে গিয়েছেন। ভদ্রলোকের গত রাতের সাহায্যের জন্য তাকে ধন্যবাদ জানালাম। সে তার উত্তরে বলল, ইটস ওকে, আপনারা ন্যায়ের বিরুদ্ধে লড়াই করছেন ইন্দ্রমোহন বাবু, বিপদ আসবে, এটাই তো স্বাভাবিক। তবে আপনারা ভিন রাজ্য থেকে এসে এ রাজ্যের মানুষদের বিপদ থেকে উদ্ধারের এত চেষ্টা করছেন, তখন আমি তো সামান্য এটুকু করতেই পারি। अरे मिस्टर बक्सी जे, तो कैसा चल रहा है आपका काम? চলছে,
তেমন বিশেষ দরকার না থাকলে আমি এখন অনুমতি চাইব। নমস্কার। हम सुने साहब, इंदर मोहन बाबू के साथ जो हुआ बहुत ही बुरा हुआ। मैं तो आपको बोला ही था, अगर मेरी माने तो आप लोग और मुसीबत डेके आनबेन ना। এসবের পিছে নিশ্চয়ই কোনো বড় গ্যাং আছে। সব খবরই রাখেন দেখছি, তবে এখন আর পিছু হটবার জায়গা নেই। বক্সি বাবু, আপনাদের বেঙ্গলিতে তো একটা প্রবাদ আছে না, যে जले नेमे मगरमच्छ के साथ विवाद नहीं करते। देखिए, ये ना आपका शहर ना आपका लोग, दिस इज अ होल रैकेट। दे यूज आर्म्स, प्रोबेबली इंटरनेशनल कनेक्शंस हो इन्वॉल्व्ड। आपको तो वो वार्न भी किया इतनी बार। मामला अब कभी भी हाथ से बाहर जा सकता है बक्सी बाबू, अभी भी वक्त है। কি জানেন তো মিস্টার মেঘনাথ, আমি একটা জিনিস লক্ষ্য করেছি, মাগার মাছের মতনই হোক বা ইন্টারন্যাশনাল মাফিয়া, আসলে তো মানুষই। গুলি লাগলে রক্তপাত তো হয়। তারা সংঘর্ষের মাধ্যম হিসাবে হিংস্রতা বেছে নিয়েছে এবং আমার পরিবারকে আঘাত করেছে। তখন এই সত্যান্বেষী যে কত দূর পর্যন্ত যেতে পারে সেটা তাদের জেনে রাখা উচিত। চলি। रुकिए, 1 मिनट, कुछ बताना है मुझे। বৌঠানো খোকার খাওয়া হয়ে গিয়েছে। আমি অজিতেশের জন্য অপেক্ষা করছি। প্রায় দুপুর 2টো নাগাদ সে এসে হাজির হলো। তার চোখ মুখের আবভাব মোটেই ঠিক লাগলো না। তাও জিজ্ঞেস করলাম, কি হলো ওদিকে? তোমাকে যে শাড়িটা আর ঘোড়াটা রাখতে দিয়েছিলাম, কোথায় ওগুলো? ওই তো ওই কোণে ব্যাগটার মধ্যে। তুমি দুটো লাঞ্চ এখানেই আনিয়ে নাও, আমি আসছি। বলে সেগুলো নিয়ে আবার হন হন করে বেরিয়ে গেল। দ্বীপ প্রহরে ভোজনের সময়ে তার মুখ থেকে বিশেষ কোনো কথা বেরোলো না, শুধু তার চোখ দেখে বোঝা গেল রাশি রাশি চিন্তাভাবনার জমাট কালো মেঘ ঘনায়মান হয়ে আসছে। দুপুরে আমার ঘরে সিগারেট খেতে খেতে পায়চারি করছিল। এমন সময় মণিলাল বাবু হন্তদন্ত হয়ে ছুটে এলেন। আসতে পারি অজিতেশ বাবু? আসুন আসুন, কি ব্যাপার, হাঁপাচ্ছেন যে বড়? তা হাঁপাবো না মশাই। রিসেপশন থেকে যেভাবে এলাম, ওই ইন্সপেক্টর যাদব ফোন করেছিলেন, বলছেন এক্ষুনি নাকি আপনাকে যেতে হবে। তা কি জন্য ডাকছেন আপনি কিছু জানেন? আমি ওদের বলেছি যে এই কেসটার সাথে পরবর্তীকালে আপনার আর কোনো সম্বন্ধ না রাখতে, কারণ আমার মনে হয় না এখনের পর থেকে এই তদন্তে আপনার আর কোনো বিশেষ ভূমিকা রয়েছে বলে। বাহ বাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কথাই বলে অতিথি ভগবানের রূপ। আপনি তো সত্যিই আমাকে ভগবানের ন্যায় বাঁচালেন। আপনি এর উপযুক্ত পারিশ্রমিক অবশ্যই পাবেন। ওটা ফিরে এসে। বেশ বেশ, তবে আমি এখন চলি। ভদ্রলোক চলে যেতেই আমি অজিতেশের দিকে জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকালাম। কি হলো? তোমার মনে হয় না মণিলাল বাবু নির্দোষ? তুমি কি ওনাকে সন্দেহ করছো? না, ঠিক সন্দেহ নয়, তবে না, কিছু না। আমার কথা শুনে অজিতেশ মৃদু হাসলো মাত্র, কোনো উত্তর করল না। খানিক্ষণ পর সে তার ঘরে চলে যেতে আমিও শুয়ে একটু বিশ্রাম করে নিলাম। সন্ধ্যের দিকে মণিলাল বাবু এসে জানালেন আরেক কাণ্ড বেঁধেছে। কৃষ্ণা ও রামলালকে হোটেলের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রতিটা ঘর, বারান্দা, বাগান, আশেপাশের চত্বর সব খুঁজে দেখা হয়ে গিয়েছে, কিন্তু কোথাও নেই। কৃষ্ণার ছোট ভাই রামলাল হোটেলের একজন কর্মচারীর সাথে স্কুলে যায় ও আসে, এছাড়া ও বাইরে সেরকম তেমন বেরোয় না, এবং কৃষ্ণাও সচরাচর বাইরে বেরোয় না। একান্তই কোনো লোক পাওয়া না গেলে বা ভীষণ দরকার হলে হোটেলের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে সে গিয়ে থাকে মাঝে মধ্যে। আজকে সেরকম কোনো বিশেষ প্রয়োজন ছিল না। আর সব থেকে বড় কথা, হোটেলের এত কর্মচারী থাকতেও কেউ লক্ষ্যই করেনি যে কখন কৃষ্ণা ও তার ভাই বেরিয়ে গেছে। তাদের অবস্থাও হরিনাথের মতো হতে পারে ভেবে আমার গা শিউরে উঠল। এতগুলো লোকের মাঝখান থেকে জলজ্যান্ত দুটো মানুষ কিভাবে উধাও হয়ে যেতে পারে? কেউ তো দেখে থাকবে। আমিও সেই আশাতেই প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ তাদের দেখেনি। বিশ্বাস করুন অজিতেশ বাবু। ওদের এছাড়া আর কোনো যাওয়ার জায়গা ছিল? না না, আপনাকে তো বলেইছি, ওদের এই 3 কুলে কেউ নেই। শেষ কখন দেখা গিয়েছিল?
রাকেশ বলে একটি ছেলে ওকে শেষ দেখেছিল একজন গেস্টকে কিছু খাবার দিয়ে আসতে, ওই ধরুন 4টে নাগাদ। একবার কথা বলতে হবে, চলুন। রাকেশ নামক ছেলেটির সাথে কথা বলে তেমন বিশেষ কিছু জানা গেল না। মনিলাল বাবু যতটুকু বলেছিল সেও সেই একই কথা বলল। এর মানে তারপর কখন কৃষ্ণা ও তার ভাই এত লোকের মাঝখান থেকে উধাও হয়ে গেল সেটা আদতে কেউই জানে না। ঘটনাটা পুলিশকে জানানো হয়েছিল, এর মধ্যেই তাদের জিপ এসে হাজির হলো। তবে আজকে ইন্সপেক্টর যাদবকে দেখা গেল না। অন্য একজন পুলিশ অফিসারের সাথে কিছু হাবলদার তারা গিয়ে কৃষ্ণার ঘর খানা তল্লাশি করে দেখল। পড়াশোনার কিছু বইপত্র, জামাকাপড়, চিরুনি, কাঁচের গাছা চুড়ি, পুঁথির হার, কানের দুল ইত্যাদি ছাড়া তেমন কিছু উল্লেখযোগ্য নেই। তারা জানালো মনিলাল বাবুকে তাদের সাথে যেতে হবে এবং যতক্ষণ না পর্যন্ত কৃষ্ণা ও তার ভাইয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে ততক্ষণ অব্দি ওনাকে ছাড়াও সম্ভব নয়। তিনি অজিতেশকে উদ্দেশ্য করে করুণ সুরে বললেন, সত্যি বলছি অজিতেশ বাবু, আমায় বিশ্বাস করুন, আমি কিছুই জানি না ওরা কোথায় গেল, কিভাবে গেল। এক বিপত্তি থেকে নিস্তার পাই তো আর একটা এসে জোটে। দেখুন মনিলাল বাবু, আপনি যদি নির্দোষ হন তবে বিচলিত হওয়ার তো কোনো কারণ নেই। আপনার হোটেলে আপনার দায়িত্বে থাকা আপনার কর্মচারীরা যদি এইভাবে উধাও হতে থাকে সেক্ষেত্রে পুলিশেরও হাত পা বাঁধা। শুধু আর কিছু সময়ের বিলম্ব মাত্র, তারপরে সমস্ত সত্যি আস্তে আস্তে সকলের সামনে প্রকাশিত হবে। আপনার তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাই না? তা অবশ্য ঠিক। বলে অনিচ্ছা সত্ত্বেও পুলিশের সাথে চলে গেলেন মনিলাল বাবু। অজিতেশ আমাকে জানালো, তুমি ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি কিছু কাজ মিটিয়ে আসছি। কৃষ্ণা আর রামলালের ব্যাপারটা কি হবে? ওটাই দেখতে যাচ্ছি, দেখি যদি কিনারা করতে পারি কোনো। আমি যাব তোমার সাথে? না, আজ রাতে যতটা পারবে ঘুমিয়ে নাও, কারণ কালকের দিনটা একটু অন্যরকম হতে চলেছে। বলে সে বেরিয়ে গেল। অজিতেশ আর তারই অজানা কাজ। যতক্ষণ না একটা তদন্ত পুরোপুরিভাবে শেষ হচ্ছে ততক্ষণ অব্দি ওর কাছ থেকে সবটা জানার আশা করাটাই বৃথা। তবে ও যখন বলেছে তখন কালকের দিনটা নিশ্চয়ই বিশেষ হতে চলেছে। শুধু কৃষ্ণা আর রামলাল কোথায়, কি অবস্থায় আছে, তাদের খুঁজে পাবে কিনা ইত্যাদি ভেবে মাথাটা তপতপ করতে লাগলো। ওপরে গিয়ে দেখলাম খোকা ঘুমিয়ে পড়েছে। বৌঠান আমাকে ডেকে বলল, ছেলে মেয়ে দুটো কোথায় গেল বলো তো? জানলে তো হয়ে যেত বৌঠান, জানলে তো হয়েই যেত। তবে অজিতেশ তো চেষ্টা করছে, আশা করি কোনো না কোনো কিনারা ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ঠাকুর, তাই যেন হয়। এসে থেকে তো একটার পর একটা বিপদ লেগেই আছে। ঘরে এসে বিশ্রাম করছি এমন সময় সিলিং এর দিকে তাকিয়ে থাকতে থাকতে মনটা ভারী বিষণ্ণ হয়ে উঠল। মনেরই বা কি দোষ, একটার পর একটা ঘটনা যেভাবে সে শুয়ে চলেছে। রাতে যথাসময় ফিরে এলো অজিতেশ। খাবারটা একসাথেই সারা হলো। মাথার মধ্যে হাজার জিনিস চললেও এখন যে তার মুখ দিয়ে কোনো কথা বেরোবে না তা আমি ভালো রকম জানি। তাই বৃথা বাক্য ব্যয় না করে যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালবেলা একটু বেলা করে ঘুম ভাঙল। উঠে জানতে পারি অজিতেশ আজকেও কোনো বিশেষ কাজে সকাল সকালই বেরিয়ে গিয়েছে। যদিও দুপুরবেলায় খাওয়ার সময় সে ফিরে এলো, কারোর সাথে কোনো কথা বলল না। বিকেলের দিকে লক্ষ্য করলাম তার মুখ ভীষণ শুকনো ফ্যাকাশে দেখাচ্ছে। প্রশ্ন করলাম, কি ব্যাপার অজিতেশ, কি হয়েছে? এক রাতের মধ্যে সবকিছু লোপাট, হিসাবটা তো ঠিক মিলল না। কি লোপাট? কোন হিসাবের কথা বলছো? এই দেখো। বলেই সে 2 গাঁট মতো সাইজের প্লাস্টিকের একটা পাউচ সামনে রাখলো। তার মধ্যে কয়েকটা সাদা ছোট ছোট বড়ি। বললাম, এগুলো কি? ডেক্সট্রো অ্যামফেটামাইন। মনোযোগের ঘাটতি, কর্মক্ষমতা হ্রাস, অনিয়মিত ঘুম প্রভৃতি চিকিৎসার জন্য ঔষধ হিসাবে ব্যবহার করা হয়, কিন্তু তার মাত্রা হয় অতি সামান্য। এগুলোর মাত্রা অনেক বেশি। এগুলো নিতান্তই মাদক আসক্ত ব্যক্তির স্নায়ু উত্তেজক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। এই সেই ড্রাগস? সেটাই, সেই ড্রাগস যা লোকাল পুলিশ, রাজ্য সরকার সকলের চোখ এড়িয়ে বাইরে বাইরে পাচার করা হয়। এটা তুমি কোথা থেকে পেলে? আর কেই বা এসব পাচার করছে? কি লোপাট হয়ে গেল, কিছু তো বললে না। শোনো তবে, ইনি হলেন
এমন সময় তার ঘরের ফোনটা বেজে উঠল। দ্রুত পদে গিয়ে ফোনটা কানে ধরল সে। नमस्कार बख्शी बाबू, पहचाना? প্রমাণ লোপাট করে পার পাবেন না। আপনার এই ঘৃণ্য কাজের শাস্তি আমি আপনাকে দেব। से न होए बाद में करबेन। अभी आपका लड़का आंगन में एकदम अकेला क्यों खेल रहा है वो बताइए। গৌরী, খোকা কোথায়? কেন রাকেশ নামে ছেলেটির সাথে বাগানে খেলছে? রিসিভারটা পাশে রেখে জানলার সামনে দৌড়ে গেল সে। তার পিছু পিছু আমিও পৌঁছে যা দেখলাম তাতে মুহূর্তে সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। রাকেশ নামে ছেলেটি নেই। খোকা বাগান থেকে এগিয়ে গেটের কাছে একজন ফেরিওয়ালার মাটিতে নামিয়ে রাখা ঝোলার মধ্যে নানা রকম খেলনা, লজেন্স ও ক্যাডবেরি দেখছে ঝুঁকে পড়ে, এবং সে ফেরিওয়ালা তার তলপেটের কাছে চাদরের আড়ালে একটা বন্দুক ধরে আছে, যার নিশানা দাগ করা রয়েছে খোকারি মাথার দিকে। সে অবশ্য নামিয়ে রাখা রকমারি জিনিস দেখতেই ব্যস্ত। গেটের কাছে দারোয়ান বা আশপাশে কোনো লোক নেই। শুধু গেটের সামনে দাঁড়িয়ে আছে সেই বিভীষিকাময় কালো জিপ, যাতে করে এসে কটা লোক বৌঠানকে সেদিন তুলে নিয়ে খানিক দূরে গিয়ে ফেলে দিয়েছিল এবং আমাকে সেদিন রাতে ফেরার পথে ধাক্কা মারার চেষ্টা করেছিল। আর যে 3টে লোক জিপের ওপর মুখে কালো কাপড় বেঁধে বসে আছে, তাদের সাথেই আমাদের হাতাহাতিও হয়েছিল। সেখানেই আমার মাথায় চোট লাগে ও অজিতেশ একজনকে ঘায়েল করে। বৌঠান ভয়ার্ত দৃষ্টি নিয়ে একবার অজিতেশের দিকে, একবার ঘনায়মান বিপদের দিকে সম্পূর্ণ অজ্ঞাত খোকার দিকে তাকাতে লাগলো। অজিতেশ গিয়ে আবার রিসিভারটা কানে তুলল। Your time starts now. দেখলাম সেই ফেরিওয়ালা খোকাকে পাঁজা কোলা করে তুলে নিয়ে জিপে উঠে গেল, আর সঙ্গে সঙ্গে জিপ ছেড়ে দিল। খোকা, চলো ইন্দ্র। গৌরী, তুমি ইন্সপেক্টর যাদবকে ফোন করে পুরো ব্যাপারটা বলো। ঝড়ের গতিতে হোটেলের বাইরে এসে সে বলল, কালোটা তোমার আর সাদাটা আমার। এই বলে সে দরজার বাম পাশে বাঁধা ঘোড়াগুলোকে খুঁটি থেকে খুলে এক লাফে তার পিঠে চড়ে বসলো, আর সাথে আমিও। লাগামে টান দিতেই ছুট দিল ঘোড়া। অজিতেশ আগে ও আমি তার পিছু পিছু তাকে অনুসরণ করে চলেছি। মনে মনে ভাবলাম সেবার ঘোড়া চালানো শেখাটা আজ মস্ত কাজে এসে গেল। খানিকটা এগিয়ে বাজার, সেখানে চারিপাশের লোকজনের মধ্যে একটা শোরগোল বাঁধল। দ্রুত গতির জিপ ও উদ্ভ্রান্ত ঘোড়া দেখে রাস্তার থেকে লোকজন ভয়ে সরে যেতে লাগলো। তবে অজিতেশ বা আমি কেউই সেসব দিকে নজর না দিয়ে মরণপণ ছুটিয়ে চললাম ঘোড়া। অজিতেশ চিৎকার করে বলল, লাগামে হ্যাঁচকা দাও ইন্দ্র, নইলে যে অনেক দেরি হয়ে যাবে। ঘোড়ার খুরের আওয়াজে অজিতেশের বলা কথাটা অস্পষ্টভাবে আমার কানে এলো। তাতেও বেশ বোঝা গেল তার শেষের কথাগুলো ভেঙে গেল। তার ছোট্ট খোকা এখন কতই না কষ্টে আছে, কতই না কাঁদছে তাদেরকে দেখতে চেয়ে। আর না জানি সেই নরাধমগুলো কি করছে তার সাথে। সেসব ভেবে একজন সাধারণ মানুষের পক্ষে এই পরিস্থিতিতে নিজেকে ঠিক রাখা অসম্ভব। হয়তো শুধু সত্যান্বেষী অজিতেশ নয়, একজন বাবা তার সন্তানকে আততায়ীদের হাত থেকে বাঁচাবে বলেই প্রবল গতিতে চলতে থাকা সেই জিপকে অনুসরণ করে প্রাণপণে ঘোড়া ছুটিয়ে চলেছে। এমনিতে সন্ধে নামছে, তার উপর চারিদিকে প্রচন্ড ধুলোয় ঠিকভাবে কিছু দেখার উপায় নেই। জিপ বড় রাস্তা ছেড়ে বালিতে নেমেছে, সাথে অজিতেশ ও আমিও। শুধু মাথার উপর আকাশ ও চারপাশের ধুধু বালুভূমি এই মর্মান্তিক দৃশ্যের প্রত্যক্ষদর্শী। অজিতেশ জিপের চাকা লক্ষ্য করে গুলি চালালো, সাথে সাথে তা বার্স্ট করলো ও জিপটি তার গতি হারিয়ে সামনের একটা কেল্লার ভগ্ন স্তূপে ধাক্কা মারলো। আমরাও কয়েক মুহূর্তের মধ্যে সেখানে পৌঁছে গিয়ে ঘোড়া থেকে নেমে এগোতে গেলাম। আর সাথে সাথে জিপ থেকে 2টো লোক আমাদের দিকে ঘুরে বিশালকায় 2টো বন্দুক তাক করলো। बंदूक दो इधर, हाथ ऊपर, हाथ ऊपर। অজিতেশ কোনো প্রত্যুত্তর না করে রিভলভারটা তাদের পায়ের কাছে ছুঁড়ে দিয়ে হাত উপরে তুলল। আমাদের দুজনেরই দৃষ্টি খোকার উপর নিবদ্ধ। কিসের একটা ঘোরে সে যেন অচেতন হয়ে আছে। একজন বন্দুক তাক করে রইল, আর একজন আমাদের দিকে এগিয়ে এসে দুজনের মুখে 2টো রুমাল চেপে ধরল। আর সাথে সাথে একটা তীব্র ঝাঁঝালো গন্ধে মাথা ঘুরতে শুরু করলো, চোখ বুজে এলো। তারপর ঘোর কাটলো অজিতেশের ফিসফিসানি শব্দে। ইন্দ্র, ইন্দ্র, শুনতে পাচ্ছ? ওঠো ইন্দ্র। চোখ খুলে সোজা হয়ে বসতে গিয়ে সারা শরীরে টান অনুভব করলাম। দেখলাম আমরা দুজনে 2টো চেয়ারের উপর বসে আছি। হাত 2টো চেয়ারের হাতলের সাথে শক্ত করে বাঁধা এবং বুকের খানিকটা নিচে দড়ি দিয়ে চেয়ারে হেলান দেওয়ার অংশটার সাথেও পা 2টো পায়ের সাথে বাঁধা। যে ঘরটায় আমরা আছি সেখানে কোনো সরঞ্জাম নেই। ঘর
ঘরের দেয়াল ও ছাদটা দেখে মনে হলো লোহার। এখনো মাথা ধরে আছে। ঘরে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। লোহার দরজাটাও সম্ভবত বাইরে থেকেই বন্ধ। অজিত এসো আমার মতো আশেপাশে তাকাচ্ছে। এমন সময় আমাদের বিস্ময় ভাঙিয়ে দরজা খুলে ঢুকলেন। এ কি, এ যে সে পান্নালাল সদী ভদ্রলোক। বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমার বাঁধিব পারাক। কি হলো অমন ভূত দেখার মতো কি দেখছে? আমার ছেলে কোথায়? আরে রুকিয়ে থোড়া সা, এত অধৈর্য হলে চলে নাকি? সামনাসামনি দেখা আগেও হয়েছে, কিন্তু বন্দুক দো ইধর। তো এই প্রথমবার। হাত উপর, আর হাত উপর। এটাই শেষবারও হবে। এই চুপ, চুপ করবি। আপনি তাহলে সবটা নাটক? এ বাবা, নাটক বলবেন না ইন্দ্রমোহন বাবু, নাটক বলবেন না। জীবনে চলার পথে বিভিন্ন সময় আমাদের প্রত্যেককেই তো পরিস্থিতি অনুসারে বিভিন্ন চরিত্র অবলম্বন করতে হয়। এটাও তারই একটা উদাহরণ মাত্র। আপনার মতন একজন চরিত্রহীন লোকের চরিত্র নিয়ে কথা বলা শোভা পায়? বাবা, আপনি তো দেখছি ভাঙবেন তবু মচকাবেন না। এই, ওকে নিয়ে আয়। খোকাকে কোলে নিয়ে একটা লোক ভেতরে ঢুকলো। সে ভয়ে রীতিমতো কুঁকড়ে আছে। আমাদের দেখা মাত্র সে চেঁচাতে লাগলো, হেই! অজিত এসে চেয়ারটা ভালো রকম ভাবে নড়ে উঠল। লোকটার এত বড় সাহস, খোকার গায়ে হাত তুলছে দেখে আমার মাথা ভীষণ রকম ভাবে গরম হয়ে গেল। এসব নয়। এই, দুটো চেয়ার দে। নাও, এটাই ওকে নিয়ে বসো। সে নিজে একটা চেয়ারে বসলো, অপরটায় সেই লোকটিকে খোকা কোলে নিয়ে বসলো। তারপর খোকাকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আর কেঁদো না, আর কেঁদো না, ছোলা ভাজা দেবো। এবার যদি কাঁদো তোমায় লজেন্স কিনে দেবো। বলে সে পকেট থেকে একটা ললিপপ বার করে খোকার দিকে এগিয়ে দিল। শুধু কলকাতাতেই নয়, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে অজিতেশ বড় বড় দাপুটে ক্রিমিনালদের সাথে আগেও সম্মুখীন হয়েছে। তার মধ্যে অনেকগুলিতে আমিও তার সঙ্গে ছিলাম, কিন্তু এহেন পরিস্থিতির সম্মুখীনের আগে দুজনের কাউকে হতে হয়নি। ও তো কোনো ক্ষতি করেনি, ওকে আবার এসবের মাঝে কেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। এই ঝামেলায় জড়ানোর কি কোনো মানে ছিল? কতভাবে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু না। আরে, এ আপনার চোর ডাকাত বা সম্পত্তির লোভে বা পুরনো শত্রুতা থেকে খুনের কেস নয়। আপনার কোনো ধারণা আছে কত রিস্ক নিয়ে এসব ধান্দা আমাদের চালাতে হয়? কত বছর ধরে সরকার আমাকে খোঁজে চলেছে, কিন্তু আমার ধারে কাছে ঘেঁষতে পারেনি। সন্দেহ করলেও কোনো প্রমাণ নেই। বাট ইউ মিস্টার ত্রিলোকেশ ব্যানার্জি সত্যান্বেষণের ঝোঁকে এতই বেশি জেনে ফেলেছেন যে আপনাকে তো আর আমি যাক, আপনি যখন নিজে এই পথ বেছেছেন তখন আমার তো আর সেখানে কিছু করার থাকে না। সপরিবারে এসেছিলেন, কিন্তু ফেরত যাবেন না। আপনারা আমার লোকেদের পিছু নেওয়ার পরপরই আরো কিছুজন গেছে আপনার স্ত্রীকেও নিয়ে আসতে। শেষবারের মতো একটা ফ্যামিলি রিইউনিয়ন হয়ে যাবে, কি বলেন? হঠাৎই বাইরে গোলাগুলি চলার শব্দ পাওয়া গেল, আর সাথে সাথেই একটা রই রই কাণ্ড বেঁধে গেল। হতবাক হয়ে বিস্ময় ও ভয় নিয়ে পান্নালাল সদী এখন ঘটনাটা বোঝার চেষ্টা করছে, আর আমি তো পুরোই অথই জলে। এখনো অব্দি যা ঘটলো তা কেন, কি করে, সেসব বুঝে ওঠার আগেই একরকম হয়ে গিয়েছে। ঘরটার গেট খুলে ঢুকলেন মেঘনাথ সেহগাল, সাথে আরো কিছু পুলিশ কর্মী। পান্নালালু তাদের সাগরেদের দিকে বন্দুক তাক করে বললেন, यू आर अंडर अरेस्ट मिस्टर सोधी, और तुम भी। हैंडकफ्स लगाओ रे इनको। এটা অসম্ভব। হাউ ইজ ইট ইভেন পসিবল? পান্নালালু তার সাগরের দুজনের হাতেই হাত করা পড়ল। দুজন পুলিশের লোক এসে আমাদের বাঁধন খুলে দিল। মিস্টার সোধি, শুধু সত্যটা খুঁজে বের করা নয়, প্রমাণ সহ অপরাধীকে শনাক্ত করে তাকে আইনের মতে যোগ্য শাস্তি পাইয়ে দেওয়াটা আমার কর্তব্য। সে অপরাধী যেরকমই হোক, এটাই আমার, অর্থাৎ সত্যান্বেষীর কাজ। তাছাড়া আমি খোকাকে কথা দিয়েছিলাম যে
যারা তার মাকে আঘাত করেছে তাদের উচিত শাস্তি দেব। সে কথা যে আমার রাখতেই হতো। কিন্তু কিভাবে? ইন্সপেক্টর মনমোহন যাদবও ঘরে প্রবেশ করলেন, সাথে বৌঠান, কৃষ্ণা ও রামলাল। আমি প্রিয়বল দৃষ্টিতে তাদের দিকে চেয়ে রইলাম, তবে মনে আশ্বাস ছিল যে এবার সমস্ত কৌতূহলের নিবারণ ঘটবে। आप ही बोलिए फिर। মিস্টার বক্সি, कैसे क्या हुआ वो मुझको आधा तो मालूम, কিন্তু বাকিটা জানি না, সেটা বলুন প্লিজ। হ্যাঁ অজিতেশ, এবার তো বলো। অজিতেশ বলতে শুরু করলো। হরিনাথের কেসটা যে অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার, সেটা আগেই প্রমাণিত হয়েছে। তারপর থেকে বলি, আমার হোটেলে পা রাখার সাথে সাথেই মনিলাল বাবুর কাছ থেকে আমার ব্যাপারে জানতে পারলেন পান্নালাল বাবু। তিনি আমার কর্মজীবনের ইতিহাস ঘেটে আমাকে ভয় দেখিয়ে কেস থেকে সরে যাওয়ানোর চেষ্টা করলেন। প্রথমে গৌরীর সাথে ওরকম ফোন করে হুমকি, তারপর না দমে যখন ডক্টর রুদ্রপ্রসাদকে ধরে ফেলি তখন উনি মরিয়া হয়ে ওঠেন। অথচ এর মাঝেই গলার স্বর, ভাষা ও কথা বলার টানাটানি খানিক বদলে উনি নিজেই দিব্যি আমাদের হোটেলে আসা যাওয়া শুরু করেন, শুধুমাত্র কাজ থেকে লক্ষ্য রাখতে ও মিত্রতার নাটক করতে। আরো একটা অভিসন্ধি ছিল, তবে সেটা পরে আসছি। সেদিন রাস্তায় ফিরতি পথে উনি আমায় ও ইন্দ্রকে মারতে গুন্ডা পাঠান। মূলত ইন্দ্রকেই গুরুতরভাবে জখম করার পরিকল্পনা ছিল, যাতে প্রথমে আমার স্ত্রী, তারপর একমাত্র বন্ধুকে আঘাত করে মনোবল ভাঙতে পারেন আমার। কিন্তু ফল হয় উল্টো। পরদিন ডক্টর প্রসাদকে চাপ দিয়ে উনি যা যা জানালেন সব বলে দেন। অজিতেশ বাবু, নেই নেই অজিতেশ বাবু। 1 2 3 বক্সি বাবু, আমি বলছি, সব বলছি। তাড়াতাড়ি, না হলে এইবার দেওয়ালের জায়গায় আপনার মাথাটি থাকবে। हमारे बाड़ीते और कभी कभार लैब में रहते टाइम ही मेरे पास फोन आता था। रिसीवर उठा के मैं मेरा आइडेंटिटी कंफर्म करने के बाद वो शाम के समय पर एक जगह खड़ा थकते बोलतो। हर टाइम जगह आलादा आलादा होतो। तारपर एक जीप एसे हमार चौक पे थे আমাকে নিয়ে যেত। जब खुलता था तभी हम देखते थे कि एक लोहे के घर में है। हर सर्जिकल इक्विपमेंट्स वहां पे होता था और मुखे कपड़ बेदे थका कुछ आर्म्ड गार्ड्स। हमें ऑपरेशन करके एक किडनी निकाल के तार जगह डेक्स्ट्रोएम्फेटामिन नामेर ब्रेन स्टिमुलेटिंग ड्रग से पाउच भरे दिए सिलाई লাগিয়ে দিতে হতো। তারপর আবার একই ভাবে আমাকে যেখান থেকে তুলতো সেখানে দিয়ে যেত। विश्वास कीजिए, हमारे फैमिली को भुगतना होता अगर हम ना करते तो। हरिनाथ के सिवाय उस प्रोसेस में कोई मरा नहीं गया कभी भी। उसको तो मारने का ही ऑर्डर दिया था। আপনি তো ভয় পাইয়ে দিয়েছিলেন মশাই, সোচা কি মারই ডালা। এর বয়ান আশা করি নথিভুক্ত হয়েছে। এটার হাজতবাসের ব্যবস্থা করুন। আমার আরো কিছু কাজ আছে, চলি। ডক্টর প্রসাদের কথা থেকে বুঝতে পারি যে কিডনি পাচার, ড্রাগস পাচার ও নারী পাচার সবকটি সম্বন্ধই এবং একজন ব্যক্তির দ্বারাই ঘটানো। স্টেশন থেকে ফিরতি পথে রাস্তায় দেখা হয় মিস্টার সেহেগালের সাথে। উনি আগেও বার কয়েকবার সাবধান করেছিলেন, তখনও তাই করলেন। কিন্তু তারপর আমি আসল সত্যটা জানতে পারি। উনি বললেন, इन कुछ ही दिनों में आप इस केस के जितने डीप जा चुके हैं, मुझे लगता है कि मुझे भी आपको सब सच सच बताना चाहिए। देखिए, हरिनाथ पागल छिलो ना, ये तो आपको पता ही है। लेकिन क्या आपको ये पता है कि वो हाई कमांड का भेजा हुआ आदमी था? তা জানা ছিল না বটে, তবে ওর ডায়েরিতে নিখোঁজ হওয়ার 15টি মেয়ের নাম ও তারিখ এবং ঠিকানা নথিভুক্ত ছিল। এলোমেলোভাবে উল্লেখ ছিল কোনো রিয়েল এস্টেট ব্যবসায়ীর কথা এবং অজ্ঞাত পতিত জায়গার কথা। I am his senior officer. To be honest with you, here is my ID. इस मामले में बहुत रिस्क है।
और जब मैंने देखा उसका हाल क्या हुआ तो मुझे आपके लिए भी थोड़ा डर तो लगा। আর তার জন্যই আমি চেয়েছিলাম যে আপনি পরিবারের সাথে ফিরে যান। दिस आर वेरी डेंजरस पीपल, बट अभी यकीन हो चुका है कि आप तो पीछे हटने वालों में से हैं नहीं। हम एक रियल एस्टेट बिजनेसमैन के तौर पे यहाँ पर आए ताकि इस फील्ड में एरिया के टॉप लोगों के संग मिल सकें, और वही করছিলাম কদিন ধরে। बट नाउ आई थिंक इफ वी हेल्प इच अदर देन इट विल बी ग्रेट। হরিনাথের ডায়েরিতে পতিত জায়গার উল্লেখ এবং ডক্টর প্রসাদের কাছ থেকে লোহার খড়ের মতন বস্তুর কথা শুনে আমার মাথায় একটা পরিকল্পনা আসে। হয় এই বিশেষ জায়গাটি একদম লোকচক্ষুর সামনে আছে, আর না হলে একদমই আড়ালে। গত 2 দিন ধরে আমাদের উপর হামলা করার পর জিপটিকে মূল রাস্তা থেকে সরে বালিপথে নেমে যেতে দেখেছি। প্রথমে মনে হচ্ছিল কোনো পুলিশি ঝামেলা এড়ানোর ভয়ে তারা সেই রাস্তায় নেমে যায়, কিন্তু এবার অন্য কথা মনে হলো। যেদিকে তাদের যেতে দেখলাম সেই দিকে গাড়ি করে মিস্টার সেহেগালকে নিয়ে রওনা দিলাম। সেই দিকে 3টি ভাঙা কেল্লা খুঁজে পেলাম, আর তার প্রত্যেকটি তন্ন তন্ন করে সার্চ করার পর একটিতে যা পেলাম তা পুরো তদন্তের সমীকরণ বদলে দিল। পান্নালাল বাবু, গতবার যখন দেখা হয় আপনার বাম হাতে অনামিকাতে একটি দামি আংটি ছিল, সেটা বোধহয় ভুলবশত কোনো পতিত কেল্লায় ফেলে এসেছিলেন। আমি কিন্তু যত্নে রেখেছি, এই যে। বলেই সে তার পকেট থেকে সেই আংটিটা বের করে দিল। পান্নালাল শুধু এতক্ষণে গজরাতে শুরু করেছে। সেখানে পান্নালাল বাবুর আংটি কুড়িয়ে পেয়ে মনে যে সন্দেহ জাগে তাকে দৃঢ় বিশ্বাসে পরিবর্তন করার জন্য রাতের অন্ধকারে লুকিয়ে পান্নালাল বাবুর বাড়ির ভেতরে ঢুকি আমি। বিশেষ বাধা পেতে হয় না, কারণ তিনি গতকাল দুপুরেই উধাও হন। ভালো করে খানা তল্লাশি করার পর সেখান থেকে পাই ডেক্সট্রো অ্যাম্ফেটামাইন ড্রাগস। হয়তো ওনাকে কেউ সন্দেহ করবে না, বা যদি করেও এইভাবে ওনার বাড়িতে ঢুকতে পারবে না ভেবে উনি নির্দ্বিধায় বাড়ির তুলনামূলক একটি গোপন জায়গায় সব সংগ্রহ করে রাখতেন। আমি নিশ্চিত হয়ে যাই এই সমস্ত ঘটনার পিছনে কে আছে, কিন্তু উনি প্রমাণ লোপাট করতে ওস্তাদ। সকালে পুলিশ যখন ওনার বাড়ি রেড করে তখন তন্ন তন্ন করে খোঁজার পরেও তারা কিছুই পায়নি। ওয়েল ডান মিস্টার সদি, আমি একা ছাড়া কোনো সাক্ষী নেই। তারপর আপনি চাইলে উধাও হতে পারতেন, তবে সেটা আপনার অহংবোধে লাগে, গর্বস্ফলিত হয়। এবং আমি একমাত্র ব্যক্তি যে আপনার এই পাচার কাণ্ড সম্পর্কে জেনে গেছে। শুধু প্রমাণের জন্য আপনার পিছু নিতে পারে ভেবে আমাকে রাস্তা থেকে সরাবার মতন পরিকল্পনাও করেন, কিন্তু তার আগে একবার আপনার মুখোমুখি হব তা আমি জানতাম। রেড বিফলে যেতেই এরকম কিছু ঘটতে পারে আজ করে পুলিশদের নজরে রাখতে বলি। তারা আসার আগেই কাপুরুষের মতন আমার খোকাকে তুলে আনতে পারেন এটাও আমি ভাবতে পারিনি। তবে মিস্টার সেহেগাল ও মিস্টার যাদব জানতেন কোথায় খুঁজতে হবে। তাহলে মণিলাল বাবু? উনি প্রথম থেকেই আড়াল থেকে এই সমস্ত ব্যাপারে পান্নালাল বাবুকে সহায়তা করেছেন, কিন্তু ওই যে প্রকাশ্যে কোনো প্রমাণ ছিল না। আর কৃষ্ণা? এবার এই সবকিছুর পাশাপাশি সেটাও ঘটনার একটি অন্ধকার দিক। সেদিন হোটেলের লনে হাঁটতে হাঁটতে কৃষ্ণার ভাই রামলালের সাথে আমার দেখা হয়। সে আমায় বলে, अंकल अंकल आप तो डिटेक्टिव है ना? बोलो। मेरे दीदी को ना कुछ हुआ है, आप पता लगा सकते हैं कि क्या हुआ है? বেশ, চলো। কিন্তু তাদের দুর্ভাগ্য হচ্ছে মণিলাল বাবু যখন ওখান দিয়ে যাচ্ছিলেন তিনি দরজার কাছে দাঁড়িয়ে সমস্তটা শোনেন এবং রাগের মাথায় উনি হরিনাথকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। সাথে সাথে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে ফোন করেন পান্নালাল বাবুকে, কারণ এই এলাকার তার হোটেলের নামডাক প্রচুর, তাই সমস্ত লোকের আড়ালে গিয়ে খুন করা খুব একটা সহজ কাজ হবে না। তার থেকেও বড় কথা, উনি জানতেন পরদিন সকালে আমি সপরিবারে আসছি ওনার হোটেলে, আর আমার উপস্থিতিতে আস্ত একটা জলজ্যান্ত মানুষকে খুন করা যথেষ্ট বেগ পেতে হবে তাকে। তাই যা করার আজকে রাতের মধ্যেই করতে হবে। পান্নালাল বাবু তার
নিকৃষ্ট কাজের অন্যতম সঙ্গীকে সহায়তা করতে কিছু লোককে নিয়ে হোটেলে আসেন। তারপর হরিনাথের ঘরে প্রবেশ করে তাকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে। বেচারা হরিনাথের পক্ষে 4 জন আততায়ীর সাথে একা পেরে ওঠা সম্ভব ছিল না। তারপর হরিনাথের সাথে কি হলো সেটা আমরা সকলেই জানি। এই ঘটনাটা কৃষ্ণার চোখের সামনে ঘটে। তার অত্যাচারিত জীবনের শেষ আশার আলোটুকু চোখের সামনে নিভে যায়। মিত্রকে এই সহায়তা করার পরিবর্তে পান্নালাল বাবু কৃষ্ণাকে চেয়ে বসেন। তিনিও সম্মত হন। আর এই কথা কোথাও প্রকাশ পেলে, অর্থাৎ হরিনাথের যে অবস্থা হলো তেমনটা তার ও তার ভাইয়েরও হবে, সেটা তাকে ভালো করে বুঝিয়ে দেয়। তারপর ওই 2 নরাধম মিলে কৃষ্ণার উপর ঝাঁপিয়ে পড়ে। এভাবেই 2টো পশু মিলে একটা অসহায় মেয়ের মনোবল একটু একটু করে দুমড়ে মুচড়ে পায়ের নিচে পিষে ফেলতে থাকে। ওদের স্বেচ্ছাচারিতার কোনো প্রতিবাদ সেদিন সে করতে পারেনি। নাহলে তাকেও কিডন্যাপ করা হতো এবং 15টা মেয়ের মতন তারও কিডনি বার করে ড্রাগস পাচার করা হতো এবং তাকেও পাচার করে দেওয়া হতো ভিন রাজ্যে, এবং তারপর তাকে ফেলে দেওয়া হতো কোনো পতিতালয় ভোগের সরঞ্জাম হিসাবে। পুলিশ তো সন্ধ্যাবেলায় মণিলাল বাবুকে তুলে নিয়ে গিয়েছিল, কিন্তু তার হাজত বাস হবে তার কারণ কিন্তু শুধুমাত্র হরিনাথকে খুন করার ষড়যন্ত্র করার জন্য। আর এখানেই আমাদের আইন ব্যর্থ, কারণ আমাদের দেশে নারী পাচার বা যৌন নির্যাতনের বিরুদ্ধে কোনো কঠিন শাস্তি নেই। যে ধরিত্রী, যে দেশকে আমরা মা বলে সম্বোধন করি, সেই স্বাধীন দেশের মাটিতে স্বাধীনতার 9 বছর পরেও দাঁড়িয়ে রাত দিন কত নারীকে এরকম অত্যাচারিত হতে হয়। কথাগুলো বলে অজিতেশ থামল। গোটা ঘর চুপ। হঠাৎ এমন সময় ক্ষিপ্র নেকড়ে ন্যায় ইন্সপেক্টর যাদবের উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক হস্তগত করলেন পান্নালাল সদী ও সজোরে লাথি মারলেন মেঘনাথ সেহগালের হাতে ধরে থাকা বন্দুক লক্ষ্য করে। সেটা ছিটকে গিয়ে পড়ল খানিক দূরে। কেউ কিছু বুঝে ওঠার আগেই চোখের নিমেষে ঘটনাটা ঘটে গেল। পান্নালালের 2 হাত হ্যান্ডকাফড। সেই 2 হাতে বন্দুক ধরে একবার অজিতেশের দিকে, একবার খোকার দিকে, একবার আমার দিকে, একবার ইন্সপেক্টর যাদবের দিকে ঘোরাতে লাগলেন। খোকা অজিতেশের পেছনে আশ্রয় নিল। ডোন্ট মুভ, ডোন্ট মুভ। এই এই বন্দুকগুলো নিয়ে নাও সবার। বলার সাথে সাথেই তার সাগরেদ ঘরে উপস্থিত আরো 2 জন পুলিশের কাছ থেকে তাদের বন্দুক ছিনিয়ে নিল। আসলে কি বলুন তো বক্সিবাবু, এই কিডনি পাচার, ড্রাগস পাচার, সাথে ভালো ভালো কম বয়সী মেয়েদের পাচার, এতগুলো ব্যবসা একসাথে সামলানো কি কম সমস্যার? একেবারে একসাথে সবকটা কাজ মিটিয়ে ফেলার কি অভিনব উপায় না বের করেছি আমি, বলুন তো? আসলে কি জানেন তো, আপনি যে কথাগুলো বলছেন সেগুলো শুনতে বেশ ভালো লাগলেও বাস্তব জীবনে যে বড় কঠিন। সেখানে হয় স্বীকার করতে হয়, না হলে স্বীকার হতে হয়। এছাড়া যার যেটা কাজ, যাকে যেটা শোভা পায় তার তো সেটাই করা উচিত, কি বলেন? নিন নিন, শুনুন শুনুন শুনুন, আমাকে যাওয়ার রাস্তাটা করে দিন, শুনুন। বন্দুকটি সে তখনও সকলের দিকে তাক করে রয়েছে। তার সাগরে তো একটা বন্দুক উঠিয়ে নিয়েছে ততক্ষণে। गेटेर काछ থেকে বৌঠান কৃষ্ণা, রামলাল ও আরো দুজন পুলিশ অফিসার সরে দাঁড়ালেন। पन्नालाल, अगर तुम यहाँ से निकल भी गए तो भी बाहर पुलिस तैनात है, तुम पकड़े जाओगे पन्नालाल। ओ ओ ओ, फिर तो गौरी देवी के নিয়ে যাই। বলি যেই না সে গৌরীর দিকে এগোলো, কৃষ্ণা তার দু হাত সামনে আনলো, সকলের অলক্ষ্যে কুড়িয়ে রাখা মেঘনাথ সেহগালের রিভলভারটি পান্নালালের দিকে তাক করে ট্রিগারের চাপ দিল। তার ডান কাঁধে গুলিটি লাগতেই তার হাত থেকে বন্দুকটি পড়ে গেল। অন্যদিকে অজিতেশ পান্নালালের সাগরেদের উপর ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক হস্তগত করল এবং এক ঘুষিতে ধরাশায়ী করল তাকে। বন্দুকগুলো তাদের হেফাজত থেকে নিয়ে নেওয়া হলো। পান্নালালের সাদা পোশাক লাল রক্তে ভিজে যেতে শুরু করেছে আর সে মাটিতে পড়ে গোঙাচ্ছে। আপনি জানেন না, আপনি আপনি কত বড় ভুল করলেন। এবার এবার আর আপনাকে কেউ বাঁচাতে পারবে না। মিলিয়ে নেবেন আমার কথা। অজিতেশ কৃষ্ণার হাত থেকে বন্দুকটা নিয়ে তার কাঁধে হাত রাখল।
ও তার ঠোঁটের কোণে একটা হাসি ফুটে উঠল। মাটিতে পড়ে থাকা আহত পান্নালালের দিকে তাকিয়ে সে খোকাকে কোলে নিয়ে বাইরে বেরিয়ে গেল। পরের দিনই ওখান থেকে বাড়ি ফেরার ট্রেন ধরে কলকাতায় এসে খবর পাই পান্নালাল আহত হলেও বেঁচে আছে। তাকে ও মণিলালকে দিল্লির কোনো এক জেলে পাঠানোর বন্দোবস্ত হয়েছে। ওখানেই ওদের জেরা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মেঘনাথ স্যাগাল একটা এনজিও চালান, ওখানে কৃষ্ণা ও রামলালের বন্দোবস্ত হয়েছে। ইংরেজি ও বাংলা দুই ভাষাতেই কিভাবে রাজস্থানী ও দিল্লি পুলিশ কুখ্যাত ড্রাগস মাফিয়া পান্নালাল সুধীর পাচার চক্রান্তকে রোধ করে তাকে পুলিশি হেফাজতে বন্দী করেন সে ব্যাপারে লিখে বেরিয়েছে। সাথে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে কলকাতার স্বনামধন্য সত্যান্বেষী অজিতেশ বক্সিকে। এর মধ্যেই বেশ কিছু কেস আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আপাতত কয়েকটা দিন বিশ্রাম নিয়ে তারপর সে এগুলোতে মনোনিবেশ করবে, এমনটাই তার বক্তব্য। হ্যাঁ, বলে রাখি, যোধপুরের মতো এরকম বহু ঘটনায় সারা দেশ জুড়ে সামনে আসতে লাগলো। বছরের শেষের দিকে একটা আইন পাশ হলো, দ্য ইমোরাল ট্রাফিক প্রিভেনশন অ্যাক্ট 1956, যার অনুসারে যে কোনো পুরুষ বা মহিলার যৌন শোষণ একটি ঘোরতর অপরাধ বলে গণ্য হবে। বসে বসে এই কদিনে যা কিছু ঘটে গেল সেটা নিয়ে ভাবছি। এমন সময় অজিতেশ এসে বলল, ইন্দ্র, এবার এই অভিজ্ঞতা নিয়ে একটা বই লিখে ফেলো। সে তো লিখলেই হয়, তবে কি নাম দেওয়া যায় বলো তো? কেন, ওই যে একজন প্রখ্যাত লেখক আছেন না, যার বই নাকি আজকাল দারুণ চলছে, যাকে বলে সেলিং লাইক হট কচুরিস, ওনার নামগুলো দেখোনি? বোম্বাইয়ের বোম্বেটে, যত কাণ্ড কাঠমান্ডুতে। তুমিও অমন একটা নাম দাও, রাজস্থানের রক্তপাত। আজকের মতো আমাদের গল্পের আসর এখানেই শেষ হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক রূপম কুণ্ডুর কলমে অপারেশন রাজস্থান। এবার পালা আগের গল্পের সাউট আউট পর্বে যারা যারা কমেন্ট করেছিলেন তাদের নামগুলো উল্লেখ করার। উত্তর দিয়েছিলেন কৃষ্ণা ভঞ্জ, শুক্লা সরকার, অনিতা বিশ্বাস, রাকেশ কর, সালমা মণ্ডল, সালমা আক্তার, ভোলা মণ্ডল, নীলাঞ্জনা ভট্টাচার্য, গৌতম মুখার্জি, নীল কাব্য এবং লিপিকা বোস। গল্পটা আশা করি আপনাদের খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কিন্তু কোনো জোরাজুরি নেই, ভালো লাগলে তবেই। তাহলে ভালোবাসা নেবেন আর সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো গল্পের আসর সাইনিং অফ।